এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন সৌদি আরব থেকে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। তার নাম হচ্ছে মহিন। তার বাড়ি কুমিল্লা জেলার বরুড়া নামক যে স্থান রয়েছে সেখানকার জীবনপুর নামক একটি গ্রাম, সেই গ্রামে ওনার বাড়ি। এবং এই ঘটনাটি মূলত ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যেই ঘটনাটি ওনার ভাবির সঙ্গে ঘটেছিল। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে এই মহিন ভাইয়ের বাবা তিনি একজন নামকরা কবিরাজ ছিলেন, একজন ভালো মানুষ ছিলেন, আর বহু মানুষের তিনি উপকার করেছেন। আর যেহেতু ওনার বাবা একজন কবিরাজ ছিলেন, যার কারণে বিভিন্ন ধরনের প্যারানরমাল বিষয়, স্পেশালি জিনে ধরা যে রোগীরা আছেন, এই রোগীদের আচার আচরণ সম্পর্কে ওনারা খুব ভালো জানতেন এবং বুঝতেন। যার কারণে জিনে ধরা বিষয়টি ওনাদের সামনে অনেকবার ওনারা দেখেছেন। এই বিষয়গুলো ওনাদের কাছে সাধারণ, কিন্তু সাধারণ হলেও অন্যদের বেলায় দেখেছেন, নিজেদের বেলায় আসলে ওনারা খুবই কম দেখেছেন। আর এবারের ঘটনাটি ওনাদের নিজেদের বেলায় ঘটেছিল। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটির সময়কাল 2006 সাল। আর ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করার আগে ওনাদের যে বাড়ির বিবরণ সেটি একটু না দিলেই নয়। ওনাদের বাড়ির সামনের দিকটায় তখনকার সময় একটা অনেক বড় পুরনো নারকেল গাছ ছিল, সাথে ছিল অনেক পুরনো একটা আম গাছ। বাড়ির পেছনে ছিল দুটো পুকুর, আর পুকুরের চারপারে মানে চারদিকে ছিল বাঁশঝাড়, আর বড় বড় আম গাছ, একটি তাল গাছ, এগুলো তো ছিল। আর এর সাথে ছিল একটি কদম গাছ। কদম গাছটি একদম পুকুরের মানে পাড়েই ছিল, মানে কদমের যে ফুল পাতা এগুলো পুকুরের মধ্যে পড়তো। তো হঠাৎ করে যদি বাহিরের কেউ দেখে ওনাদের বাড়ি এবং বাড়ির মানে চারদিকে, তখন কিন্তু মোটামুটি খুবই মানে ভয়ানকই লাগবে, মনে হবে একটা ভুতুরে বাড়ি, এরকম একটা অবস্থা। এখন যেহেতু ওনাদের নিজেদের বাড়ি, এগুলো দেখতে দেখতে তো ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন, কারণ এই ধরনের গাছ, বিশেষ করে পুরনো গাছ, কদম গাছ, তাল গাছ, নারকেল গাছ, এগুলো নিজেদের বাড়ির জিনিস দেখে তো কেউ আর ভয় পায় না, কিন্তু অনেকেই মানে অন্য লোকে এসে হঠাৎ করে তাদের কাছে অস্বাভাবিক লাগে। তো যাই হোক, তো এই যে ঘটনাটি, এই ঘটনাটি ওই যে কদম গাছটির কথা বললাম, এই কদম গাছটির সাথে সরাসরি জড়িত। তো যেদিন ঘটনাটি ঘটেছিল দিনের বেলায়, ওই দিন উনি ছিলেন মানে মহিন ভাই ছিলেন স্কুলে। বাড়িতে ওনার ভাইয়া ভাবি ছাড়া আর কেউ ছিল না। বলে রাখা ভালো, ওনার ভাবি তখনও ছিলেন নতুন বউ, মাত্র 6 মাস হলো বিয়ে হয়েছে। তো সেদিন দুপুর বেলায় ভাইয়া ভাবি ঘরে ছিলেন, হঠাৎ করে পুকুরের পানিতে ধপাস করে একটা শব্দ হয়। আর তখন কিন্তু ওই ভাদ্র মাস ছিল, ভাদ্র মাসে তো তাল পেকে যায়। আর মাঝে মাঝে কি হতো, ওই তাল পড়তো পুকুরের পানিতে, ধপাস করে শব্দ হতো। তখন ওনারা কেউ কেউ গিয়ে তালটি নিয়ে আসতেন। যেহেতু ধপাস করে শব্দ হয়েছে, তবে এবারে শব্দটা একটু বেশি মনে হয়েছে, মানে বেশ মানে মনে হলো যে পুরো একটা তালের কাঁধি ধরে পড়েছে, এরকমটা মনে হলো আর কি। তো ওই সময় দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তারা বিশ্রাম করছিলেন। যেহেতু তাল পড়ার শব্দ, তখন ভাবি ভাইয়াকে বলে আর কি যে এই যাও গিয়ে তাল নিয়ে আসো। তখন ওনার মানে হাজবেন্ড আর কি, ভাইয়ের হাজবেন্ড মানে মহিন ভাইয়ের ভাই, তখন বলে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাত্র একটু বিশ্রাম নিচ্ছি, এখন তাল আনতে যেতে পারবো না, তোমার যদি প্রয়োজন হয় তুমি গিয়ে নিয়ে আসো। তখন বলে ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসি। তো উনি চিন্তা করেছেন যে পাকা তাল দিয়ে হয়তো বা কোনো পিঠা বাই টাইপের কিছু তৈরি করবেন আর কি। তো উনি তাল আনতে গিয়ে দেখেন যে পাশের বাড়ির একটা ছেলে, তার নাম হচ্ছে দিদার, এই ছেলেটি পুকুরের পানিতে পড়ছে। তো জিজ্ঞেস করেন কি ব্যাপার দিদার, তুমি পুকুরের পানিতে কেন? আমি তো মনে করছি তাল পড়ছে। তখন ওই দিদার ওই পুকুরের পানির মধ্যে থেকেই বলতেছে যে ভাবি, আমি তো পুকুরের পানির মধ্যে ইচ্ছা করে ঝাঁপ দেই নাই, ওই মানে ওই কদম গাছ থেকে আমাকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিছে। তখন ওই
ভাবি এই কথা শুনে কদম গাছের দিকে তাকায় যে কে ধাক্কা দিয়ে ফেলছে। যেই না কদম গাছের দিকে ভাবি তাকিয়েছেন, তখন উনি দেখেন যে বিড়ালের আকৃতির একটা বড় সড়ো জিনিস কদম গাছের উপর চিকন একটা ডালের উপর বসে আছে, এবং তার সমস্ত শরীরে সজারুর মতো কাটা, এবং মুখমণ্ডলটা অনেকটা মানুষের মতো। এই দৃশ্য দেখে উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন। চিৎকার দিয়ে ঘরের দিকে দৌড় শুরু করেছেন। ওনার চিৎকার শুনে মহিন ভাইয়ের ভাই যিনি ঘরে ছিলেন, উনি দৌড়ায় বের হয়ে আসেন, কি ব্যাপার, এত জোরে চিৎকার দিল কে? তখন উনি বের হয়ে আসেন, ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তখন বলে যে ওই দিদারকে জিনে ধাক্কা দিয়ে ফেলে দিছে গাছ থেকে। যখনই এই কথা বলছেন, তখনই কিন্তু এই মহিন ভাইয়ের ভাইয়ের আর কিছু বুঝতে বাকি নাই। উনি দ্রুত ওনার স্ত্রীকে ঘরে নিয়ে আসেন। তো ঘরে নিয়ে আসার পর থেকেই উনি আবল তাবল বলা শুরু করছেন। কি যে বলছেন উনি নিজেও বুঝতে পারছেন না। এদিকে এই মহিন ভাইয়ের মা বাবা, ওনার বাবা তো একটু সাইডে গিয়েছিলেন, আর মা পাশের বাড়িতে গিয়েছিলেন। এই চিৎকার চেঁচামেচি শুনে সাথে সাথে চলে আসেন। কি হয়েছে বলে এই ঘটনা। তখন সবাই বুঝতে পারেন যে দ্রুত এটা সমাধান করতে হবে, তা না হলে একটা বিপদ হয়ে যাবে। তখন সাথে সাথে মহিন ভাইয়ের ভাই ভাবির বাবাকে মহিন ভাইয়ের শ্বশুরকে ফোন করেন যে আপনারা একটু আসেন, আপনার মেয়ে যেন আবল তাবল বলছে। তারা জিজ্ঞেস করছেন কি হয়েছে। তখন তারা ফোনেই মোটামুটি বিষয়টা সংক্ষেপে বলেন। তখন ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমরা চলে আসছি। এটা কিন্তু ঠিক দুপুরের পরপরই ঘটনা। ওনার শ্বশুর বাড়ি কিন্তু খুব বেশি দূরে ছিল না। এদিকে কি হয়েছে, ওনার আবল তাবল কথাবার্তা আস্তে আস্তে বাড়ছে, এবং উনি ছটফট শুরু করছে। ওনাকে ধরে রাখা যায় না, বাড়ির সদস্য ধরে রাখতে পারতেছেন না। তো পাশের বাড়ি থেকেও লোকজনকে ডেকে নিয়ে আসা হয়, তারাও তাকে ধরে রাখতে পারছিলেন না। শেষ পর্যন্ত বাড়িতে শেকল ছিল, এই শেকল দিয়ে, দড়ি ছিল, এইগুলো দিয়ে উনাকে বেঁধে রাখা হয়। কারণ ওনার বাড়ির সদস্যরা কিন্তু বুঝতে পেরেছিলেন যে এনাকে নিশ্চিত জিনে ধরেছে। কারণ শুরুতেই বলেছি যে জিনে ধরা রোগীর আচরণ সম্পর্কে তারা খুব ভালো মতোই অবগত ছিলেন, কারণ এই মহিন ভাইয়ের বাবা একজন খুব ভালো কবিরাজ ছিলেন। তো আসরের ঠিক পরপরই ওই ভাবির বাবা এবং ভাই তারা একজন কবিরাজ নিয়ে আসেন। আর কবিরাজ পাওয়াটা খুব বেশি কঠিন ছিল না, কারণ হলো ওই ভাবির কাকাই ছিলেন একজন খুব ভালো কবিরাজ। তো কবিরাজ আসার সাথে সাথে ওই ভাবি সে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে এবং কবিরাজের নাম ধরে ডাকতে থাকে এবং বলে ওঠে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এবং এমন ভাবে বলছিল যে এই কবিরাজ এই জিনের সঙ্গে পেরেই উঠবে না। তো কবিরাজ জিনের কথায় কোনো কান না দিয়ে সে মহিন ভাইয়ের ভাইকে বলল, জামাই আপনি আমাকে কয়েকটা বেত কেটে এনে দেন। বেত যেটা আমরা দেখি স্কুলে দেখতাম যে যেটা দিয়ে ছাত্রদেরকে শাসন করতো টিচাররা, সেই বেত কেটে এনে দেন। কারণ এটাকে শাসন করার জন্য, মূলত আসবাবপত্র বানানোর জন্য নয়। তো সাথে সাথে মহিন ভাইয়ের ভাই তাই করলো, বেত এনে দিল। পরে কবিরাজ মাটিতে গোল বৃত্ত করে সেখানে মাঝখানে ভাবিকে বসিয়ে দিল এবং বসিয়ে বেশ কিছু দোয়া দুরুদ পড়ল এবং একটু পানি পরে তার গায়ে ছিটিয়ে দিতেই খুব কর্কশ গলায় ওই ভাবিকে বলে উঠল, এই মেয়েকে ছেড়ে আমি যাব না। কবিরাজ জিজ্ঞেস করলো যে তুই কেন একে ধরলি বল। বলল, ওই কদম গাছে সে বসেছিল, ওই ছেলেটি কদম ফুল পাড়তে উঠেছিল, এই কারণে তার খুব রাগ হয়। সে মূলত ধাক্কা দিয়ে মাটিতে ফেলতে চেয়েছিল যাতে করে ছেলেটি মারা যায় পড়ে, অথবা হাত পা ভেঙে যায়। কিন্তু ছেলেটি পড়ছে হচ্ছে পুকুরের পানিতে। এই জন্য সে যখনই পুকুরের পানিতে ওই ছেলেটিকে দিদার নামে ওই ছেলেটিকে ডুবিয়ে মারবে, তখনই ওই ভাবি এসে সেখানে উপস্থিত হয়েছে। এবং শুধু যে উপস্থিত হয়েছে তা নয়, সে ওই জিনকে দেখেও ফেলেছে। অথচ দিদার কিন্তু পরবর্তীতে ওই পানি থেকে উঠে এসে বাসায় এসে বলছে যে কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলেছে, কিন্তু কে ফেলেছে সে তাকে দেখে নাই, কিন্তু ভাবি কিন্তু দেখে ফেলেছিল। এই কারণে ওই জিনটি বলে সে আমাকে দেখে ফেলেছে, আর যেহেতু দেখে ফেলেছে আমি ওকে ছাড়বো না, কারণ আমি ওকে দেখা দেই নাই, কিন্তু ও আমাকে দেখে ফেলেছে, এই জন্য ওকে আমি এত সহজে ছেড়ে দেব না। এখন কবিরাজ
তাকে খুব ভালো করে বুঝায়, রাগ করে, শাসায়, কিন্তু কোনো কাজ হয় না। সে বলে এই মেয়েকে আমি ছাড়বো না, সে আমাকে দেখলো কেন। এখন দেখলো কেন, সে তো তার নিজের ইচ্ছায় দেখে নেই, কোনো না কোনো ভাবে সে দেখে ফেলেছে, কিন্তু জিন সেটা মানে না। তাকে দেখলো কেন, এই জন্য তাকে শাস্তি পেতে হবে। যাই হোক, কবিরাজ যখন বুঝতে পারে যে না, এই দুষ্টু জিনকে এত সহজে বশ মানানো যাবে না, তখন ওই যে বেত আনা হয়েছিল, ওই বেতে কিছুটা সরিষার তেল মাখায় ওই কবিরাজ, এবং সেই বেতে ফু দিয়ে যখনই মাটিতে আঘাত করতে থাকে, তখন ওই ভাবির ভেতরে থাকা ওই জিন ভাবির কণ্ঠে বলে ওঠে, মরে গেলাম, জ্বলে গেলাম, শেষ হয়ে গেলাম। এইভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে, আর্তনাদ করতে থাকে। একটা পর্যায়ে জিন বলে, হ্যাঁ আমি চলে যাব, আমি থাকবো না। তখন ওই কবিরাজ ওই জিনের সাথে বেশ কিছু ওয়াদা করিয়ে নেন, এবং জিন তখন চলে যায়, ভাবি অজ্ঞান হয়ে পড়ে থাকে। এবং যখন জ্ঞান ফেরে, তখন দেখা যায় ভাবির শরীরে ওই বেত দিয়ে মাটিতে যে আঘাতগুলো করা হয়েছিল, এই দাগগুলো তার শরীরে ফুটে উঠেছে। যাই হোক, খুব সামান্য মানে চিহ্নই ফুটে উঠেছিল। কিছু ওষুধ সে খায়, কিছু মলম লাগিয়ে দেওয়ার সাথে সাথে ওই রাত্রে এই জিনিসগুলো ভালো হয়ে যায়, মানে আর কোনো দাগ থাকে না। এরপর থেকেই ওই বাড়িতে বেশ কিছু ভয়ানক বিষয় ঘটতে থাকে। এক রাতে কি হয় যে ওনার পরিবারের সদস্যরা ওয়াশরুমে যাবে, হঠাৎ করে দেখে সামনে দিয়ে সাদা কাপড় পরা কি যেন একটা দৌড় দিয়ে বাড়ির উঠানের এপাশ থেকে ওপাশ গিয়ে ওই পুকুরের দিকে চলে গেল। আবার গভীর রাতে ঘরের টিনের চালের উপরে ধরম ধরম শব্দে ঢিল পড়ত, কিন্তু সেই ঢিলগুলোর পরে খুঁজে পাওয়া যেত না। এরপরে রাতের বেলা মাঝে মধ্যে উঠোনে কারো হাঁটতে দেখত। এটা কিন্তু আগে ছিল না, ঠিক ওই জিনকে যখন তাড়িয়ে দেয় এরপর থেকে। এরপরে কি হয় যে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এরপরে যেহেতু ওই জিনটা তাকে ডিস্টার্ব করছিল, তখন ওই জিনটাকে পরবর্তীতে বোতলে বন্ধ করা হয়। শুরুতে কিছু সমস্যা থাকলেও ওই জিনটাকে বোতলে বন্ধ করার পর এই সমস্যাগুলো আরো তীব্র আকার ধারণ করে। তখন চিন্তা করা হয় যে বাড়িটা বন্ধ দিতে হবে, আর এই জিনকে বোতল থেকে মুক্ত করে দিতে হবে। কারণ শুরুতে কিছু সমস্যা থাকলেও এই জিনকে বোতলে বন্ধ করার পর সমস্যাগুলো যেহেতু আরো বেশি বেড়ে গেছে, এই কারণে জিনকে আর রাখা যাবে না, কিন্তু বাড়ি বন্ধ করতে হবে। এরপর এক শুক্রবার ভাবির সেই চাচা, কবিরাজ চাচা, ওনাদের বাড়িতে আসেন আরো 4 জন হুজুরকে নিয়ে। হুজুর আনার কারণ হলো ওনাদের বাড়ি মোটামুটি অনেক বড়, আবার ছিল একলা একটা বাড়ি। বাড়ির 4 কোনায় 4টি পেরেক গাড়বে আর কি। এটা একটা রিচুয়াল, মানে তাদের বিশ্বাস অনুযায়ী যে এটা করলে বাড়ি বন্ধ হবে। এভাবে 4 জন হুজুরকে দিয়ে বাড়ির 4 কোনায় দাঁড়িয়ে একসাথে আজান দেওয়া হয়, এবং আজানের সাথে সাথে হুজুরদের পায়ের পাশেই গর্ত করে সেই পেরেকগুলা দাফন করে দেওয়া হয়, মানে গেড়ে দেওয়া হয় আর কি। যখন হুজুরদের আজান শুরু হয়, যখন আজান দিচ্ছিল বাড়ি বন্ধ করার জন্য, তখন মনে হয় যে ওনাদের বাড়ির চারদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে, এবং দিনের বেলা মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে, এবং এমন জোরে জোরে বাতাস বইতে লাগলো, মনে হচ্ছে নারকেল গাছের এবং তাল গাছের যত শুকনো ডাল ছিল সবগুলো পড়ে যাচ্ছে। এবং সত্যি ওই বাড়ি বন্ধ করার সময়ে এই যে বাতাস হয়েছিল, পরে দেখা গেল যে সত্যি সত্যি নারকেল গাছ এবং তাল গাছে কোনো শুকনো ডাল অবশিষ্ট নেই, সবগুলি ঝরে পড়েছিল। তো যখন বাড়ি বন্ধ করা শেষ হয়ে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর থেকে ওনাদের বাড়িতে আর কোনো সমস্যা হয়নি, আর ওই দিনই ওই জিনটাকেও বোতল থেকে মুক্ত করে দেওয়া হয়েছিল। তবে মাঝখানে কি হয়েছিল যে ওই জিনটাকে ওই ওয়াদা করে ছেড়ে দেওয়ার পরে ওই জিনটা আবার ওই ভাবির উপরে পজেসড হয়েছিল, এবং তারপরেই মূলত ওই জিনটাকে বোতল বন্দী করা হয়েছিল। জিনেরা স্বভাবত ওয়াদা করলে ওয়াদার বরখেলাপ করে না, কিন্তু এই জিনটি ওয়াদার বরখেলাপ করেছিল, এই কারণেই মূলত তাকে বোতলে বন্দী করা হয়েছিল। আর তার প্রতিশোধ হিসাবে এই ধরনের ঘটনাগুলো ওই বাড়িতে আরো বেশি করে ঘটতে থাকে। কিন্তু এটা একটা শেষ হওয়া দরকার, এই কারণেই মূলত বাড়িটা চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়া হয়। তো এটি ছিল ঘটনা। তবে প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখি, খেয়াল করুন যে আমরা দ্বিতীয় ঘটনাতে আমরা
কিন্তু দেখেছিলাম যে জিনকে যদি কেউ আসলে দেখে ফেলে একবার, মানে অনিচ্ছায়, তার অনিচ্ছায়, সে নিজের দৃশ্যমান হয়নি কিন্তু অনিচ্ছায় কেউ দেখে ফেলেছে, সে বুঝতে পেরেছে যে আমার অবয়ব এসে দেখে ফেলেছে, আমার যে মূল অবয়ব সেটা দেখে ফেলেছে, তাহলে কিন্তু বিপদ আছে। তাহলে কিন্তু ওই জিনটি যদি টের পায় যে সে দেখে ফেলেছে, তাহলে সে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। যেটি আমরা দ্বিতীয় ঘটনাতে দেখেছি যে ওই জাল থেকে মাছ খসানোর জন্য যখন সে গিয়েছিল তখন একটি অবয়ব দেখতে পায়, চার পেয়ে একটি অবয়ব দেখতে পায়, এবং সেটি যখন হেসে দেয় তখন দেখে তার মাড়িতে দাঁতই নেই। এরপর থেকে সে তাকে ডিস্টার্ব করা শুরু করেছে। এখানেও দেখা গেল যে দিদার নামে যে ছেলেটি যে কদম গাছে ছিল তাকে ধাক্কা দিয়ে ফেলেছে, দিদার কিন্তু দেখেনি, কিন্তু দেখেছিল ভাবি। আর ভাবির দেখার কারণেই, ভাবি যখন দেখে ফেলেছে, ওই জিনটাও বুঝতে পেরেছে সে তাকে দেখে ফেলেছে, চোখাচোখি হয়ে গেছে, তখনই হয়ে গেছে বিপদ। তারপর থেকে তাকে ডিস্টার্ব করা শুরু করেছে। প্রিয় লিসেনার্স, যদি আমরা কখনো দেখে ফেলিও, দ্রুত মানে তার দিকে না তাকিয়ে থেকে মানে এমন ভাব নিতে হবে যে আমি কিছুই দেখি নাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমার নাম সাজিয়া সুলতানা, লিখছি কলকাতার চাঁদপাড়া থেকে। আমি পেশায় একজন শিক্ষিকা। আমার গ্রামের বাড়ি এখান থেকে আরও মাইল 50 দূরে একটা গ্রামে। আমি গত সপ্তাহেই প্রথমবার ভূত নাইট শুনি। আমি যখন হাই স্কুলে শেষ করে কলেজে ভর্তি হই, তখন একটা ঘটনা আমার জীবনকে পুরো ওলট পালট করে দেয়। আমার আম্মু ক্যান্সারের পেশেন্ট ছিলেন। 5 বছর হলো তিনি মারা গেছেন। ঘটনাটা ঘটে তারও অনেক বছর আগেই। আমার আব্বু এবং কোনো ভাই না থাকার কারণে আম্মু এবং সংসার দুটোর ভারী ছিল আমার উপরে। অর্থাৎ বাবা এবং কোনো ভাই ছিলেন না তার আম্মু যখন বেঁচে ছিলেন তখন পুরো সংসারটা এবং তার মায়ের ভারটা তার উপরেই, এবং যেহেতু তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারের পেশেন্ট ছিলেন তার মা, সেহেতু সেই পুরো দায়ভারটা তার উপরই পরিবারের। আম্মুকে সময় মতো ওষুধ দেয়া, রান্নাবান্না করা, নিজের পড়াশোনা করা, সবকিছু মিলিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটতো আমার। 2 বাচ্চাকে প্রাইভেট পড়াতাম, মূলত সেই টাকা দিয়েই আমাদের সংসার চলত। আম্মুর দেখাশোনা করতো আমাদের এলাকারই একজন ডাক্তার, কম বয়স্ক, দেখতে শুনতে ভালোই হ্যান্ডসাম একটা ছেলে। তার নাম ছিল সামির। সামির আমাদের গ্রামেরই ছেলে এবং অনেক আগে থেকেই সে আমাকে বেশ পছন্দ করত। আমাদের পাড়া থেকে তাদের পাড়ায় যাওয়ার যে সোজা রাস্তা, সেটা দিয়ে গেলে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগতো। আর শর্টকাট একটা রাস্তা ছিল, সেখান থেকে গেলে 10 মিনিটের মতো সময় লাগতো। কিন্তু এই শর্টকাট রাস্তা দিয়ে গেলে একটা কবরস্থান এবং কিছুটা সামনে একটা পুরনো জমিদার বাড়ি পড়ে, যেটা অনেক দিন ধরে পরিত্যক্ত। অনেক আগে থেকেই আম্মু আমাকে নিষেধ করেছিল যে ওই রাস্তা দিয়ে কখনো না যাওয়ার জন্য। এলাকায় অনেকেই বলা বলি করত যে সেই জায়গাটাতে নাকি শয়তানি শক্তি থাকে, তবে আমি কখনোই তেমন একটা বিশ্বাস করিনি এসব কিছু। তো এক রাতে আম্মুর শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। রাত তখন প্রায় 10টা। গ্রামের মোটামুটি সবাই সেই সময়টাতে ঘুমিয়ে পড়েছে। এত রাতে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সামিরকে ফোন দিতে গিয়ে দেখলাম যে ফোনে ব্যালেন্স নেই, তাই বাধ্য হয়ে আমি দৌড়াতে দৌড়াতে সামিরদের বাড়ির দিকে গেলাম। সোজা রাস্তায় গেলে যতটা সময় লাগবে অতটা সময় আমার হাতে ছিল না, এজন্য সেই শর্টকাট রাস্তা ধরে আমি যেতে লাগলাম। কবরস্থানের কাছাকাছি আসতেই হঠাৎ কেউ একজন গম্ভীর স্বরে আমার নাম ধরে ডাক দিল। শব্দটা কোন দিক থেকে আসছিল সেটা বোঝা যাচ্ছিল না। আমি কোনো দিকে খেয়াল না করে আরো জোরে জোরে সামনের দিকে এগোতে লাগলাম। আর তখন হঠাৎ ঠিক আমার পেছন থেকে কেউ একজন আমার ওড়না ধরে টান দিয়ে নিল। আমি চমকে উঠে পেছনে ফিরে তাকিয়ে দেখলাম কেউ নেই সেখানে। তখন আমি খুব ভয় পেয়ে যাই। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আমি আবারও হাঁটতে শুরু করি, এবং আবারও সেই গম্ভীর কণ্ঠে কে একজন আমার নাম ধরে ডাক দেয়। কিন্তু আমি আর না থেমে সোজা দৌড়তে শুরু করি।
মিনিট খানেক যাওয়ার পরে আমার থেকে কিছুটা সামনে দেখে একজন লোক হেঁটে আসছে। আমি তাকে দেখে কিছুটা ভরসা পাই এবং আমি তাকে ডাক দিই, কিন্তু লোকটা আমার ডাকে কোনো সাড়া না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। আমি বেশ অবাক হই, কেননা লোকটার মুখ ভালোভাবে দেখা যাচ্ছিল না। লোকটা আমার পাশ কাটিয়ে চলে যাবার সাথে সাথে আমি আবার পেছনে ফিরে তাকাই, আর অবাক হয়ে দেখি এই মাত্র এখানে যে লোকটা ছিল সে আর নেই। কোথাও যেন উধাও হয়ে গেছে লোকটা। এরপরে আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং অনেক কষ্টে আমি সামিরদের বাসায় গিয়ে হাজির হই। আমাকে এভাবে হাঁপাতে দেখে সামির জিজ্ঞেস করে যে কি হয়েছে। আমি ওকে এইসব ব্যাপারে কিছু না বলে আম্মুর কথা বলি, আর তারপর সে তার ব্যাগ নিয়ে আমার সাথে আমাদের বাড়িতে আসে। আম্মু তখনও সেন্সলেস অবস্থায় ছিলেন। আম্মুকে একটা ইনজেকশন দিয়ে এবং কিছু ওষুধপত্র লিখে দিয়ে সেদিনকার মতো সামির বিদায় নেয়। আর আমিও আম্মুর চৌকির পাশে ফ্লোরে বিছানা করে সেখানেই শুয়ে পড়ি। কিন্তু কিছুতেই ঘুম আসছিল না আমার। সময়টা তখন গরমকাল, থেকে থেকে বাতাস হচ্ছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। এমনিতেই আমি ভয় পেয়েছিলাম প্রচন্ড। তার উপরে বাতাসে জানলাটা ক্যাচক্যাচ করে শব্দ করছে, আমার আরো ভীতু করে তুলছিল। তাই জন্য আমি বিছানা ছেড়ে জানলাটা লাগানোর জন্য গেলাম, আর তখন যা দেখলাম তাতে আমার পুরো শরীর শিহরিত হয়ে গেল। আমি দেখলাম একটা হাত জানালার ওপাশ থেকে আমাকে ইশারায় ডাকছে, তবে সে হাত কোনো মানুষের হাত না, যেন একটা জ্বলন্ত আগুনের কাঠের মতো। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আর সেই সাথে সেই গম্ভীর কণ্ঠস্বর, সাজিয়া সাজিয়া বলে আমার নাম ধরে ডাকছে। আমি জানালা বন্ধ করে দৌড়ে এসে বিছানায় শুয়ে পড়ি। রাত তখন ঠিক কটা বাজে আমি বলতে পারবো না। হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। চোখ খোলার সাথে সাথে দেখলাম অন্ধকার ঘরে আলোকোজ্জ্বল কিছু একটা আমার মুখের ওপর থেকে সরে গেল। আমি চমকে উঠে বসলাম এবং ঘরের চারপাশে তাকালাম। দেখলাম কোথাও কিছুই নেই। আমি আবার ঘুমিয়ে পড়ি। সকালবেলা আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। আম্মু আমাকে জোরে জোরে ডাকছে। আমি ধর্মর করে উঠে বসি। আম্মুকে জিজ্ঞেস করি যে তার এখন কেমন লাগছে। আম্মু বলেন, সে না হয় বলছি, কিন্তু তুই আগে বল এই কাঁথা কিভাবে পড়ল। আমি তখন তাকিয়ে দেখলাম যে আমার গায়ে থাকার কাঁথার একটা জায়গায় অনেকটা পুড়ে গেছে। দেখে মনে হচ্ছে একটা হাতের আকৃতি করে পোড়ানো হয়েছে জায়গাটা। এটা দেখার পরে আমার গত রাতের কথা মনে পড়ে গেল। জানলা দিয়ে দেখা সেই আগুনের হাতটা কোনো মতে উল্টাপাল্টা আমি আমার চোখের সামনে ভাসতে লাগলো। আম্মুকে তখনকার মতো আমি কোনো মতো একটা উল্টাপাল্টা বুঝ দিলাম, কিন্তু আমার মাথা থেকে কিছুতেই বিষয়টা আমি সরাতে পারছিলাম না। সন্ধ্যায় আম্মুকে ওষুধ দেওয়ার সময় বললাম, আচ্ছা আম্মু, ওই জমিদার বাড়ির ওদিকে কি আসলে শয়তান টয়তান এরকম কিছু থাকে? আম্মু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলে, কেন হঠাৎ এই কথা জানতে চাচ্ছিস কেন? আমি বললাম, না এমনিতেই। আম্মু তখন জানায়, শয়তান বলতে ওই জায়গাটায় খুবই খারাপ কিছু জিন বসবাস করে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করেছে। এ কারণে গ্রামের মানুষ ওই রাস্তাটা দিয়ে পরিত্যাগ করেছে। আমার কাছে বিষয়টা তখন বেশ কিছুটা স্পষ্ট হয়। এরপর আমি টিউশন করাতে চলে যাই সেদিনকার মতো। যেই বাড়িতে প্রাইভেট পড়াতে যেতাম সেটা সামিরদের বাড়ির কাছে। যাবার সময় সেই পরিত্যক্ত রাস্তার দিকে একবার তাকালাম, আর সাথে সাথে গত রাতের ঘটনাটা আমার মনে পড়ে গেল। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। জোর পায়ে আমি সেই রাস্তা ছাড়িয়ে ছাত্রের বাড়িতে গেলাম। আমার ছাত্র ক্লাস 3 স্টুডেন্ট, খুব দুষ্ট হলেও বাচ্চাটা খুবই মিষ্টি। সেদিন প্রাইভেট পড়াচ্ছি, হঠাৎ সে এমন একটা কাজ করে বসলো যা আমাকে সত্যি ভয় পাইয়ে দিল। একটা লেখা লিখতে দিয়েছিলাম তাকে। সেটা লিখে আমাকে দেবার পর দেখলাম সে লিখেছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমি আমার সাথে আমাদের জগতে নিয়ে যাব। এটা দেখার সাথে সাথে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাই, আর তখন দেখি তার চোখ দুটো একেবারে সাদা।
আমার অমন চাহনি দেখে সে এমন একটা অট্ট হাসি শুরু করে দেয় যে আমার প্রাণটা যায় যায় অবস্থা। আমি সাথে সাথে একটা চিৎকার করে তার মাকে ডাক দিই। তার মা এসে দেখে সবকিছু ঠিকঠাক আছে, খাতাতেও সেই লেখাটা আর নেই। অর্থাৎ খাতাতে আমি তাকে যা লিখতে দিয়েছিলাম সেটাই আছে, সবকিছু ঠিকঠাকই আছে। তিনি তখন আমাকে অনেক বকা দেন, অর্থাৎ সে স্টুডেন্টের অভিভাবক, তার মা হয়তো তাকে অনেক বকা দেন তখন, এবং বলেন যে পরদিন থেকে আর না আসতে। এ কথা শুনে আমার সত্যি অনেক খারাপ লাগে। মন খারাপ করে আমি বাড়ি ফিরে আসি। রাত তখন 9টার কাছাকাছি। বাড়ি ফিরে দেখি আমার মা বাড়িতে নেই। পুরো বাড়ি খুঁজেও কোথাও তাকে পেলাম না। তখন আশেপাশের কয়েকটা বাড়িতে আমি খোঁজ নেই, কিন্তু তবু তার কোনো সন্ধান পেলাম না। অবশেষে হাঁটতে হাঁটতে যখন সেই পরিত্যক্ত রাস্তার সামনে চলে আসি, তখন চাঁদের আবছা আলোতে দেখি সেই রাস্তার ভেতরে বেশ কিছু দূর সামনে আমার আম্মু দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি সত্যি অনেক ভয় পেয়ে যাই। জোরে জোরে বেশ কয়েকবার তাকে ডাক দেওয়ার পরেও আম্মু পেছনে ফিরে তাকায় না। তখন আমি বাধ্য হই সেই রাস্তায় ঢুকি আর আম্মুর কাছে গিয়ে তার কাঁধে হাত রাখি। তখন আম্মু খুব ধীরে ধীরে পেছনে ফিরে আমার দিকে ঘুরে তাকায়, আর আমি দেখি আম্মুর চোখ দুটো একেবারে সাদা হয়ে গেছে এবং চেহারাটা একেবারে রক্ত শূন্য দেখাচ্ছে। এটা দেখে আমি খুব ঘাবড়ে যাই। তখন আম্মু পুরুষ কণ্ঠে বলে ওঠে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার সাথে চলো আমাদের জগতে, তোমার কোনো দুঃখ থাকবে না। আম্মুর মুখে এই কথা শোনার পরে আমি একেবারে চুরমার হয়ে যাই। শাফিন ভাই, সেই সময়টাতে আমার এতটাই নিঃস্ব মনে হচ্ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। নিস্তব্ধ রাতে চাঁদের আবছা আলোতে আম্মুকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অলৌকিক জগতের এক বাসিন্দা এসে দাঁড়িয়েছে আমার সামনে। মনে হচ্ছিল এই বুঝি সেই জিনটা আমাকে মেরে ফেলবে, তারপর জানি না কি হবে। আম্মুকে বশ করে সেই জিনের মুখে সেই কথা শোনার পরে আমি ভয়ে কয়েক পা পিছিয়ে আসি এবং দোয়া কালাম পড়তে শুরু করি। জানি না আল্লাহর কুদরতেই কিনা একটু পরেই আম্মুর দম বন্ধ হয়ে যেতে থাকে এবং সাথে সাথে তিনি একটা দম ছাড়েন যেন তার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। অর্থাৎ খুব জোরে একবার তার মা নিঃশ্বাস ছাড়লেন সেই অবস্থা থেকে, অর্থাৎ তাকে যে আসর করা হয়েছিল সেই অবস্থা থেকে সে একটা দম ছাড়েন। আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরি। এরপর অনেক কষ্টে আম্মুকে একরকম কাঁধে করে বাড়িতে নিয়ে আসি। বাড়ি আসার পরপরই আম্মু ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় এবং বলতে থাকেন, ওরা অর্থাৎ জিনরা যদি একবার কাউকে টার্গেট করে তবে তাকে না নিয়ে ছাড়ে না। এসব কথা শোনার পরে আমিও অনেক ভেঙে পড়ি। তখন ঠিক করি যে এই বিষয়টা আমি সামিরের সাথে শেয়ার করব। পরদিন সামিরকে সবটা খুলে বলার পর সে অনেক মন খারাপ করতে থাকে এবং এই বলে যে আমি আরো আগে কেন জানাইনি। সে আরো বলে যে সে সবসময় আমার পাশে থাকবে। ওখান থেকে এসে আমরা সোজা একজন পীরের কাছে যাই। আমি ঘরে ঢোকার সাথে সাথে তিনি চোখ মুখ কুঁচকে ফেলেন, তারপর চুপচাপ আমার কাছ থেকে আমার সমস্যাটা শোনেন। সব শোনার পরে তিনি বললেন, আমার উপর যে জিনের নজর পড়েছে সে খুবই শক্তিশালী এবং বয়স্ক একটা জিন। জিনেরা নাকি চাইলেই যে কোনো মানুষ বা প্রাণীর রূপ ধারণ করতে পারে, আর তাই আমাকে সবসময় সাবধান থাকতে হবে। তিনি বলেন, জিনদের জগৎ আমাদের জগৎ থেকে আলাদা। সত্যি বলতে শাফিন ভাই, এই জগতের ব্যাপারে বিজ্ঞানীরা শুধুমাত্র তত্ত্ব গবেষণাই করেছেন, এর এক্সপেরিমেন্ট কখনো সম্ভব হয়নি, যার দরুন আমরা তাদের জগৎ দেখতে এবং শুনতে পাই না। কিন্তু আমরা তাদের ঠিকই দেখতে এবং শুনতে পাই যখন তারা দেখা দেয়। পীর আমাকে জানান, জিনেরা সবার রূপ ধারণ করতে পারলেও তাদের পায়ের রূপ নাকি পাল্টাতে পারে না, অস্বাভাবিক আকৃতিতে থাকে না আর কি। আমার সমস্যার সমাধান করার জন্য তিনি আমাকে পরের দিন আসতে বলেন। পরের দিন সকালে আমি তার সাথে দেখা করি
তিনি আমাকে একটা তাবিজ দেন হাতে বাঁধার জন্য, আর বলেন এটা থাকাকালীন কোনো জিন আমার কোনো ক্ষতি করতে পারবে না। একথা শুনে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি এবং বাড়ি এসে আম্মুকে সবটা বলি। বেশ ভালোই লাগছিল এটা ভাবতে যে সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু সেদিন সন্ধ্যার পরে একটা খবর শোনার পরে আমার পুরো দুনিয়াটা যেন এলোমেলো হয়ে গেল। সামিরের বাড়ি থেকে খবর আসে সামিরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সামিরের আম্মু বলছেন আমি নাকি বিকেলবেলা সামিরকে ওদের বাড়ি থেকে ডেকে নিয়ে যাই। আম্মু অসুস্থ এই কথা বলে। এটা শুনে আমার আম্মু খুব চিন্তিত হয়ে পড়েন, কেননা সারা বিকেল আমি বাড়িতেই ছিলাম। পরদিন সকালে সামিরদের বাড়ি থেকে অনেকটা দূরের একটা ডোবায় সামিরের লাশ পাওয়া যায়। পুলিশি তদন্তে বেরিয়ে আসে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল সামিরকে। এই ঘটনার পরে মানসিকভাবে আমি অনেকটা ভেঙে পড়ি, যার রেশ আমাকে টানতে হয়েছে আজীবন। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটা 2010 সালের দিকে। যার সাথে ঘটেছিল তিনি ছিলেন আফজাল চাচার কাকাতো ভাই রিপন, পাশাপাশি বাড়ি তাদের। তো সেদিন ভোরবেলা আফজাল চাচা উঠেছিলেন খেতে পানি দেওয়ার জন্য। উঠোনে যাওয়ার পর তিনি শুনতে পান তার কাকাতো ভাই রিপনের স্ত্রীর চিৎকার শুনে তিনি কথা ভেসে আসছিল, কে কই আছো, আমাকে বাঁচাও, আমার হাতের আঙ্গুল ছিঁড়ে ফেললো। তো এটা শুনে তিনি তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে যায়। দরজা ধাক্কাধাক্কি শুরু করে, কিন্তু কেউ দরজা খুলছিল না। শেষে তিনি জোরে ধাক্কা দিয়ে শুরু করলে ওনার কাকাতো ভাই এসে দরজা খুলে দিয়ে বেরিয়ে যান। তিনি ভেতরে গিয়ে দেখতে পান রিপন চাচার মেয়ে খাটের কোণে গুটিসুটি হয়ে বসে আছে, ভয়ে কাঁপছে, কান্নাকাটি করছে। আর রিপন চাচার স্ত্রীকে আফজাল চাচা জিজ্ঞেস করেন, কি হয়েছে, আমি তো তোমার চিৎকার শুনলাম বাইরে থেকে, চোট্টন নাকি? আর রিপন কবে ফিরল, দেখলাম না তো দিনের বেলা, কি হয়েছে আমাকে বলো তো। ওনার স্ত্রী বললে যে আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করেন কি হয়েছে ওর। আমি ঘুমাচ্ছিলাম, রাত 3টার দিকে হঠাৎ করে শহর থেকে এসে বাড়িতে চলে আসে। আমি জিজ্ঞেস করার পরও কিছু বলছিল না, সোজা এসে বিছনায় শুয়ে পড়ে। খানিক বাদে আমি ওনাকে ঘুমের মধ্যে কথা বলতে শুনি। বেশ অদ্ভুত হয়ে কথা বলছিল, কি বলছিল বুঝতে পারছিলাম না। তাই আমি ওনাকে ধাক্কা দিয়ে রেখে তুলে জিজ্ঞেস করি, কি হয়েছে আপনার, ঢাকা থেকে কেন খবর না দিয়ে চলে আসলেন, আবার এরকম উল্টাপাল্টা ব্যবহার করছেন। পরে উনি ওনার উপর কোনো প্রকার কারণ ছাড়াই চটে গিয়ে বলেন, তুই আজ একটু বেশি কথা বলছিস, বলছি না আমাকে ঘুমাতে দিয়ে এত ডাকাডাকি করছিস কেন। তিনি তার ওয়াইফকে বলছিলেন। বলেই সে তার গালে একটা চড় মেরে বসে। তো তার ওয়াইফ খুব অবাক হয়, কারণ এর আগে অনেকবার তাদের ঝগড়াঝাটি কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কোনোদিন সে হাত তোলা তো দূরে থাক, তুই করেও রাখেনি তাকে কখনো। তো তিনি ভালো মতো বুঝিয়ে সুঝিয়ে আবারও জিজ্ঞেস করতে সে ঘর থেকে বেরিয়ে যেতে লাগে। তো তোমার ওয়াইফ, রিপন কাকার ওয়াইফ, তার হাত ধরে ফেলে। সে তৎক্ষণাৎ তার হাতের নখ কিছু একটা দিয়ে টেনে উঠায় ফেলায় এবং তিনি চিৎকার করে বসে। এর কিছুক্ষণ পর উনি বলছেন যে আপনি চলে আসলেন, সে বাইরে চলে গেল। তো আফজাল চাচা তার ভাইকে খুঁজতে বেড়ে গেলেন। গিয়ে দেখেন তার ভাই বাড়ির পেছনের পাশে একটা টঙের দোকানে বসে কি জানি বিড়বিড় করে বলছে। তিনি কাছে গিয়ে তার ভাইয়ের কাঁধে হাত রাখেন, রেখে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর, শুনলাম বউকে মারধর করেছিস, কিছু হয়ে থাকলে আমাকে জানা, আমি দেখি সমাধান করতে পারি কিনা। তো তার ওই রিপন কাকা তার ভাই কাঁধ থেকে হাতটা ঝটকা দিয়ে শরীর নামিয়ে দিয়ে বলে, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আমি আমার লোভের শিকার হয়েছি, আমার নিজ লোভ এখন গিলে খাচ্ছে আমাকে। এটা বলেই সে উঠে বাড়ির দিকে ফিরে যায়। তো আফজাল চাচা সাধারণ ঘরোয়া সমস্যা ভেবে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে খেতে কাজ করতে চলে যায়। তখন সকাল 8টা কি 9টা বাজে। তো ওনার কাছে ওনার ছেলে ছুটে আসে এবং বলে, বাবা রিপন কাকার কি জানি হইছে, সকালে চাচি রান্না করছিল, সেখানে এসে ভাতের পাতিল তুলে নিজেই নিজের গায়ের উপর গরম মাছ ঢেলে দেয়। কাকুলি উঠে এসে চাচাকে জিজ্ঞেস করতেই চাচা ওর পেটে জোরে লাথি মেরে দরজা আটকে দেয়। কাকুলি হচ্ছে রিপন চাচার মেয়ের নাম। তো উনি তার ছেলে বলছিল, আফজাল চাচার ছেলে, যে আমরা চাচি আর কাকুলির ডাকাডাকি শুনে ছুটে যাই, এসে শুনি এসব হয়েছে। পরে তিনি দরজা ভাঙে এবং ভেতরে যেতেই তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখতে পায়, উনি বলছিল ওনার ছেলে, আফজাল চাচার ছেলে, আমি দেখতে পাই রিপন চাচা মেঝেতে শুয়ে জবাই করা মুরগির মতো কাতরাচ্ছে। চাচার হাত পা বাঁকা হয়ে গেছে এবং নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওনার কাছে গিয়ে উঠিয়ে সোজা করে বসাতে যাওয়ার সময় শুনি উনি বিড়বিড় করে বলছেন, আমাকে ছেড়ে দেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আর কখনো ভুল হবে না, আমাকে ছেড়ে দিন। এরপরে কি করব বুঝতে না পেরে আমি আপনাকে ডাকতে চলে আসি।
তো আফজাল চাচা বাড়িতে আসে, এসে দেখতে পান রক্ত পড়া বন্ধ হয়েছে, কিন্তু বিড়বিড় করে সেসব অদ্ভুত কথাবার্তা রিপন কাকা বলেই যাচ্ছেন। এরপর তিনি গ্রামের মসজিদের ইমামকে ডাকেন। ইমাম এসে সেরকম কিছু ধরতে পারে না, দেখে বলে জিনের আসর হয়েছে সম্ভবত। ইমাম সাহেব দোয়া দুরুদ পরে ঝাড়ফুঁক করে দেয় এবং কিছুক্ষণ পর রিপন চাচা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিছুদিন এভাবে কেটে যায়। ঘরে টাকার সংকট দেখা শুরু করলে ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, ঢাকা ছেড়ে চলে আসছেন কেন, কাজে যান না কেন, সারাদিন বাসায় থাকেন, ঘরে যে চুলা বন্ধ, ডাল চাল যে কিছুই নেই তার কি হিসাব রাখেন? উনি উত্তরে বলে, চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। ওনার স্ত্রী মাথা গরম করে ধারিয়ে বলে, চাকরি ছেড়ে দিয়েছেন মানে? আপনার একটা 10 বছরের একটা মেয়ে আছে, ঘরে স্ত্রী আছে, খাওয়াবেন কি? চাষবাসও তো করতে পারেন না, ব্যবসাও তো পারেন না, চাকরি ছেড়ে দেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করছেন কি খাওয়াবেন আমাকে, আমাদের বলেন। তো রিপন চাচা আবারও চটে গিয়ে বলে, বেশি প্যান প্যান করিস না তো, যা আমাকে একলা থাকতে দে। তো ওনার স্ত্রী গতবারের কথাগুলো মনে করে এবার আর তেমন জোর জবরদস্তি করে নাই, কারণ গতবার তার নখ ছিলে উঠাই ফেলছিল এরকম অবস্থা। তো আফজাল চাচাকে জানায় যে তার ভাই চাকরি ছেড়ে চলে আসছে। তো আফজাল চাচা ওনাদের বাড়িতে যায়, গিয়ে তাকে জিজ্ঞেস করে আগের বারের মতো, এবারও চাকরিটা ছেড়েছিস, হয়তো মাথায় নতুন কোনো উপায় আছে, এজন্য কি করবি সামনে দেখি বলতো আমাকে, আমিও শুনি। তো তিনি কোনো জবাব দিচ্ছিল না, চুপচাপ খাটের উপর বসেছিল, বসে বসে বেশ মৃদুভাবে শরীরে ঝাঁকাচ্ছিল। আফজাল চাচা কিছু না বলে সেখান থেকে চলে আসে। তিনি কিছুটা আন্দাজ করেছিলেন তার ভাই নিশ্চয়ই শহর থেকে কিছু একটা অঘটন ঘটিয়ে ফিরেছে। 3 মাস আগে সে একবার বাড়ি এসেছিল, এসে বলেছিল, ভাই ডোমের চাকরিটা ছেড়ে দিয়েছি, এসব মানুষ কাটাকাটি আর ভাল লাগে না, ঠিক করেছি বাস চালাবো, একটা সুযোগ পেয়েছি, হ্যাঁ করে দিয়েছি, এবার শহরে ফিরেই কাজ শুরু করে দেব। ভালো টাকা পাঠাচ্ছিল সে তার বাড়ির স্ত্রীর কাছে, কি জানে কি হলো। তো পরের দিন তিনি তাদের পাশের গ্রামের এক মাদ্রাসা থেকে একজনকে নিয়ে আসেন তাদের বাড়িতে। তো সেই লোক রিপন কাকাকে দেখে গিয়ে পরদিন খবর পাঠিয়েছিল, আপনার ভাইয়ের সাথে যা যা হচ্ছে তা সবই তার কৃতকর্মের ফল। লোভ মানুষকে শেষ করে দেয়, আর শিরক মানুষকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর দেওয়া চরম শাস্তির দিকে টেনে নিতে থাকে। ওর কোনো সাহায্য আমি করতে পারবো না। যদি আল্লাহ ওনাকে মাফ করে এবং উনি সেইভাবে মাফ চাইতে পারে, তবে এই সমাধানটা আল্লাহ নিজেই ওনার কাছে এনে দেবেন। আপাতত আমার কিছু করার নাই। ওনার স্ত্রী সন্তানদেরকে আলাদা থাকতে বলেন, না হলে ওদের জান যাওয়ার সম্ভাবনা আছে। তো আফজাল চাচা সব কথা আগমাথা কিছু বুঝতে পারে না, তবে এতটুকু সবার এবার শক্তভাবে নিশ্চিত হয়ে গেছিল যে ওনার ভাই আসলেই কোনো বড় অঘটন ঘটিয়ে এসছে। পরদিন আবারও গ্রামের ইমামকে দিয়ে রিপন চাচা স্বাভাবিক করা হয় রিপন চাচাকে, এবং এবার আফজাল চাচা নিজেও তাকে কড়াভাবে প্রশ্ন করা শুরু করে, কিরে কি হয়েছে তোর, কি এমন করে ফিরছিস শহর থেকে, আমাকে বলতো, দেখি আল্লাহ কোনো পথ দেখায় কিনা। তো রিপন কাকার চোখের পানি জমতে শুরু করে। সে বলতে লাগে, বড় ভাই, ওরা সংখ্যায় 5 জন, ওরা মানুষ না আবার জানোয়ারও না, আবার মানুষ জানোয়ার দুটোর মিশ্রণ, আমাকে মেরে ফেলবে। প্রতিদিন এসে আমাকে ভিন্ন ভিন্ন ভাবে ভয় দেখায়, কাল রাতেও আমাকে হুমকি দিয়েছিল, আমার ছোট বোনটাকে তার জামাই সহ জবাই করে ফেলবে ওরা। আফজাল চাচা বলেন, কি হয়েছে শুরু থেকে খুলে বল, ওরা কারা কারা ওরা কারা, কার কথা বলছিস, তোর পাশে তো কাউকে দেখি না আমি। তো রিপন চাচা এবার কাপা কাপা কণ্ঠে বলে, সেদিন আমাদের হসপিটালে একটা লাশ আনা হয়েছিল, শুনেছিলাম আত্মহত্যার কেস। কাজ শুরু করব ভাব, কিন্তু ডাক্তার আসতে দেরি হচ্ছিল দেখে আমি বাইরে যাই সিগারেট ধরাতে। সামনে এক চায়ের দোকানের টঙে আমি একজন লোককে বসে থাকতে দেখি, লম্বা লম্বা চুল, হিন্দুদের তান্ত্রিকের মতো পোশাক পরা, হাতে একটা মোটা লাঠি। সে হাতের ইশারায় আমাকে ডাকে। আমি কি যেন কি না ভেবে ওনার কাছে যাই। একটা ঠিকানা লেখা কাগজ সে আমার হাতে ধরায় দিয়ে বলে, কি অর্থের সংকট তোর না, আজ সন্ধ্যার পরে এই ঠিকানায় আসিস। আমি লোকটাকে পাগল ভেবে কথাটা হাওয়ায় উড়িয়ে দিই। এটা কিন্তু রিপন কাকা বলছে। ভেতরে গিয়ে খবর পাই যে আজকে কোনো কাজ করতে হবে না, কোনো এক সমস্যা হয়েছে, তাই বলেছে আগামীকালকে করা হবে। তো আমি বাসায় ফিরে আসি। হঠাৎ কৌতূহলবশত আমি পকেটে রাখা কাগজটা হাতে নেই। মনে মনে ঠিক করি, যাই গিয়ে এবার দেখা করে আসি, লোকটা পাগল নাকি সত্যি আমার অর্থ সংকট দূর করতে পারবে। আর সে জানলই বা কি করে যে আসলে আমার অর্থ সংকট আছে, যাওয়া দরকার। তিনি তার কাছে যায়। সে তাকে দেখে বলে, তোর অনেক টাকার প্রয়োজন তাই না, তোর ছোট বোনের বিয়ের জন্য। তো রিপন কাকা বলে, হতবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? তিনি বলেন, আমি সবই জানি, শয়তানের উপাসক আমি। দৃশ্যমান অদৃশ্যমান এমন কোনো বিষয় নেই যার সম্পর্কে শয়তান খবর রাখে না। নাউজুবিল্লাহ। এরপর আমি ওনাকে জিজ্ঞেস করি, রিপন কাকা বলছে যে আমাকে কেন ডাকছেন? দেখেন ভাই, শয়তান টয়তান বুঝি না, আর এসব শয়তানের উপাসনাও আমি করতে পারবো না, ডেকেছেন কেন সেটা বলেন। সেই তান্ত্রিক বলে, তোর ওখানে আজকে একটা লাশ গেছে তাই না, মাঝ বয়স্ক একজন পুরুষের লাশ, ডান হাতে 3টা আঙ্গুল নাই। ওই লাশটার কিছু জিনিস আমাকে যদি এনে দিতে পারোস, তবে তোর ভাগ্যর পরিবর্তন ঘটাবো। আমরা আবারও সবাই নাউজুবিল্লাহ বলি। তো রিপন কাকা বলে, লাশ সেরকম ভাবে দেখিনি, তাই বলতে পারছি না লাশের গায়ে কয়টা আঙ্গুল আছে বা নেই।
আর আপনি লাশের জিনিস নিয়ে করবেনটা কি সেটা আগে শুনি বলেন তো। তো তান্ত্রিক বলে, তোর এত কিছু জানার প্রয়োজন নাই, যতটুকু বলছি ততটুকু করতে পারবি কিনা বল, বিনিময়ে তোর অর্থ সংকট দূর করে দেওয়া হবে। তো রিপন কাকা মনে মনে ভাবে যে টাকার দরকার সত্যিই অনেক। 7-5 না ভেবে রিপন কাকা হা করে দেয়, মানে উনাকে হ্যাঁ ইয়েস বলে দেয় আর কি। সে রিপন কাকার লাশের মাথার উপরের স্থান থেকে মানে কিছু চুল, পায়ের নখ আর কাটাকাটি করার সময় সামান্য এক টুকরা মাংস আনতে বলেছিল। তো তার কথা মতো পরদিন খুব কৌশলে কাজটা সেরে জিনিসগুলো নিয়ে তার কাছে যায় রিপন কাকা। তার হাতে তুলে দিতে সে খিলখিল করে উঠে বলে, হাসতে হাসতে বলে, খুব ভালো কাজ করেছিস, শয়তান তোর উপর সন্তুষ্ট, যা খুব শীঘ্রই তুই তোর কর্মের ফল পাবি। রিপন কাকা ওই দিক থেকে চলে আসে। পরদিন তিনি ভাবছিল লোকটা কি আসলে তাকে বোকা বানিয়ে নিজ কর্ম হাসিল করার জন্য ব্যবহার করলো, নাকি মনে মনে কিছুটা সে ভেঙে পড়ে। একজনের অর্থ সংকটের সুযোগ নিয়ে এভাবে ব্যবহার করাটা কি ঠিক হলো? তো তিনি ঠিক করে গ্রামে ঘুরে আসবে, বহুদিন বোনটাকে দেখা হয় না রিপন কাকা মনে করছিল। পরদিন বাস স্টেশনে বসে চা খাচ্ছিল আর বাসের জন্য অপেক্ষা করছিল। তিনি দেখেন একটা লোক বাসের পেছনে দৌড়াচ্ছে বাস ধরার জন্য। বাসটা সবে মাত্র ছেড়েছে, 1 মিনিটও হয় নাই, কিন্তু বাসটা থামছিল না। সে এসে বাস ধরে তাড়াতাড়ি করে চলন্ত বাসে ওঠার সময় হাত ফসকে একটা ব্যাগ পড়ে যায়। রিপন কাকা কাছে গিয়ে ব্যাগটা উঠিয়ে নেয়। স্টেশনে অফিসে জমা দেবে ভাবছিল, কিন্তু বাসটা যে ছুটেছে তো ছুটেছে, আর থামেনি। নিজের অজান্তে তিনি ব্যাগটা খুলে দেখে ব্যাগের ভেতরে টাকার বান্ডিল। লোভ লেগে যায় তার। তিনি কিছু না ভেবে বাসায় ফিরে আসে ব্যাগটা নিয়ে। গুনে গুনে দেখে সেখানে 40,000 টাকা আছে। ব্যাগটা রেখে তিনি তান্ত্রিকের কাছে যায় তাকে ধন্যবাদ জানাতে। সে তাকে দেখে বলে, কিরে, পেয়েছিস তোর কর্মফল, সামনে আরো পাবি, শয়তান কাউকে নিরাশ করে না, নাউজুবিল্লাহ। সে আরো বলে যে তার সাথে এভাবেই কাজ করলে ভবিষ্যতে আরো টাকা পয়সা পাওয়া যাবে, অর্থ সংকট বেড়ে যাবে। এবং রিপন কাকাও লালসার শিকার হয়ে রাজি হয়ে যায়। বাসায় ফিরে ঘুমানোর পর রাতে তিনি অদ্ভুত একটা স্বপ্ন দেখে। সেই লোকটা যার চুল নখ তিনি কেটে নিয়েছিল, তিনি দেখল যে তিনি মর্গে গেছে লাশ বের করে আনতে। দরজা পার হতে তিনি শুনতে পায় মর্গের ওই মাথায় কারো ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। তিনি এগিয়ে যায়, গিয়ে জিজ্ঞেস করে, কে এখানে? কোনো উত্তর না পেয়ে তিনি লাইট জ্বালায়। রিপন কাকা লাইট জ্বালাতেই দেখে সেই লোকটা মর্গের কোনায় বসে কাঁদছে। তাকে দেখে হুট করে কান্না থামিয়ে দেয়। কয়েক সেকেন্ড পর দেখে সে খিলখিল করে হাসতে শুরু করে দিয়েছে। উঠে দাঁড়িয়ে সরাসরি গলা চাপ দিয়ে ধরে বলতে লাগে, আমার জিনিসগুলো ফেরত দে, যা যা নিয়েছিস, আমার কবরে রেখে আয়, নইলে সামনে দেখবি আরো কি কি খারাপ অবস্থা করি তোর। তার ঘুম ভেঙে যায়। উঠে কাঁপতে কাঁপতে রুমের লাইট জ্বালিয়ে পানি খায়। সারা রাত আর ঘুমাতে পারেন নাই তিনি। পরদিন সকালে মুখ ধোয়ার সময় আয়নায় লক্ষ্য করে তার গলায় কারা আঙ্গুলের ছাপ, গালে আঁচড়ের দাগ। তিনি সাথে সাথে সেই তান্ত্রিকের কাছে ছুটে গিয়ে সব বলে। সে কি যেন পরে তার একটা সুতার এক টুকরা কাগজ দিয়ে বলে, এই সুতা তোর বা পায়ের ছোট আঙ্গুলে শক্ত করে বেঁধে রাখবি সব সময়, আর এই কাগজ তোর তোষকের নিচে রেখে দিবি। ভয়ের কিছু নাই, ভয় পাইস না। তো তার কথা মতো সব পালন করে এবং দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যায়। এভাবে কয়েক মাস কাটে। তিনি তান্ত্রিকের চেলার মতো যে সে যা চায় তাকে তাই এনে দেয়। শেষবার যে কাজটি করেছিল তারপর থেকে তার ভেতরে ভয় ঢুকে যায়। বেওয়ারিশ লাশ দাফন হবার পর রাতের বেলা কবর খুঁড়ে কাফনের কাপড় ছিঁড়ে এনে তাকে দিয়েছিল। কাফনের কাপড় নিয়ে ফিরে আসার সময় তিনি বেশ প্রচন্ড রকমের ভয় পেয়েছিল সেবার। তিনি শুনে তার মৃত বাবা তাকে পেছন থেকে ডাকছে, রিপন, বাবা ফিরে তাকা, কি নিয়ে যাস হাতে করে, আমাকে দেখা, ফিরে তাকা, তোর আম্মাও আছে দেখ। এটা শুনে তার গলা কাট হয়ে যায়। তিনি দাঁতে দাঁত চেপে এক ভৌদুর দিয়ে সেখান থেকে সেই স্থান ত্যাগ করে। সেদিন থেকে তার মনের ভেতরে ভয় ঢুকে যায়। টাকা পয়সার লোভে তিনি কিসের সাথে জড়িয়ে গেল। মনে মনে ভাবছিল এই কাজটাই ছেড়ে দেবে। একসময় মনে হতে থাকে তিনি যেই লাশটাই মর্গে কাটছে প্রত্যেকটি লাশই তার দিকে তাকিয়ে হাসে, কখনো বা কাঁদে, কখনো রাগে গড়গড় করতে থাকে। এরপর প্রায় 2 মাস পর তিনি খবর পায় কেউ একজন বাসের ড্রাইভার খুঁজছে। তিনি তার সাথে দেখা করে এবং সেই কাজটা তাকে দেয়। এরপরে তিনি ডোমের কাজটা ছেড়ে দেয়। বাসা এলাকা সব বদলি করে ফেলে এবং তান্ত্রিকের সাথে সব ধরনের যোগাযোগ তিনি বন্ধ করে দেন। ভালোই চলছিল এভাবে। গত মাসে রাতের বেলা বাস চালাচ্ছিল, যাত্রীবাহী বাস ছিল সেটা। গড়ি গড়ি বৃষ্টি হচ্ছিল সে রাতে। কিছুক্ষণ পর তিনি স্টিয়ারিং এর উপর নরম ঠান্ডা কিছু একটা স্পর্শ অনুভব করে। হাতড়ে হাতড়ে কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো যে এটা সম্ভবত একটা সাপ। হেল্পারকে বলল লাইটটা জ্বালাতো। সে লাইট জ্বালাতে তিনি বাসটা সজোরে ব্রেক মারে এবং স্টিয়ারিং থেকে হাত উঠিয়ে চেঁচামেচি শুরু করতে থাকে।
তিনি দেখে যে স্টিয়ারিং পেঁচিয়ে একটা কালো সাপ ফোনা তুলে তার দিকে তাকিয়ে আছে আর ফসফস করছে। এই তো এক্ষুনি কামড় বসাবে তার উপর। এদিকে বাসের যাত্রীরা সবাই চটে গেছে তার উপর। সবাইকে সব খুলে বলতে তারা বলে, এই নেশাখোর লোককে ড্রাইভিং করতে দিয়েছে কে? এদের কারণেই দেশে এত সড়ক দুর্ঘটনা। কারণ স্টিয়ারিং এ কোনো সাপই ছিল না, কেউ কোনো কিছু খুঁজে পাচ্ছে না। সবার ঝাড়ি শুনে তিনি আবারও বাস চালা শুরু করে। কিছু দূর যেতেই তিনি দেখে একটা অ্যাম্বুলেন্স তার বাস ক্রস করে সামনের দিকে চলে যায়। তার থেকে 8 থেকে 10 হাত দূরে ছিল। মিনিট 2 পরে দেখলো অ্যাম্বুলেন্স থেকে একটা লোক ঝাঁপ দিয়ে রাস্তার মাঝখানে পড়ে গেছে। সে গড়াতে প্রায়ই তার চাকার নিচে এসে পিষে যাবে, ঠিক এমন সময় তিনি বাসটা হার্ড ব্রেক করে মারে। সাথে সাথে হেল্পারকে নিয়ে নিচে নেমে আসে, লাইট মেরে বাসের চাকার পাশে রাস্তার পাশে খুঁজে দেখে কিন্তু কিছুই পায় না। আবারও সেই পুরনো ভয় হতে শুরু করে তার। এদিকে যাত্রীদের রাগ তখন বাড়তে থাকে এবং আগের চেয়ে 3 গুণ বেশি বেড়ে যায়। সবার কাছে মাফ চেয়ে তিনি আবারও বাসে উঠে এবং সেই রাতের কাজ শেষ করে তিনি বাসায় ফিরে আসে। ঘুমিয়ে যাবার পর তিনি একটা দুঃস্বপ্ন দেখে। রাতে যে রাস্তায় এরকম ঘটনা ঘটে গেল সেই রাস্তাকে তিনি স্বপ্নে দেখতে পাচ্ছিল। তিনি বাস চালাচ্ছে, হঠাৎ তিনি দেখেন মাঝ রাস্তায় 3 জন লোক একজন লোকের হাত পা চেপে ধরে বসে আছে। তিনি দেখে ব্রেক কষে ভেতরে বসে সব দেখছিল। তিনি একটু খেয়াল করতেই তারা দেখে যে ওরা 3 জন নয় 4 জন মিলে চেপে ধরেছে লোকটাকে। অন্ধকার থেকে আরো একটা লোক বেরিয়ে এলো এবং চেপে রাখা লোকটার গলায় ছুরি চালিয়ে জবাই করতে শুরু করে দিল। তিনি পেছনে যাত্রী হেল্পারকে ডেকে বলল, দেখেন ওখানে কি হচ্ছে, কিন্তু কেউ কিছু কানে নিল না এবং বাস থেকে নেমে যেতে তিনি দেখে লোক 5 জন বলাবলি করছিল, নে ধর, খাওয়া শুরু করি। কাছে যেতেই দেখতে পায় জবাইকৃত লোকটি আর কেউ নয়, তিনি নিজেই। চোখগুলো খোলা, আর হাতের মতো জিহ্বা বের হয়ে আছে। পালিয়ে যাবার সময় তিনি দৌড়ে বাসের কাছে চলে আসে। পেছন থেকে লোকগুলো বলতে শুরু করলো, পালিয়ে আর কত দূর? মানুষ পালিয়ে এলাকা ছাড়তে পারে, চাকরি ছাড়তে পারে, কিন্তু পাপকে সে কখনো পেছনে ফেলে পালিয়ে যেতে পারে না। তোকেই প্রথমে জবাই করব, তারপর তোর গায়ের মাংস দিয়ে ক্ষুধা মেটাবো। বাসে উঠতেই দেখে পুরা বাস ফাঁকা, একটা নিঃশ্বাস ফেলার শব্দও নাই। অথচ নামার আগেও দেখে গেছে তিনি বাস ভর্তি লোকজন, যাত্রী, কত হইচই। অথচ এখন সবকিছু হুট করে কেমন যেন রক্ত হিম করা থমথম হয়ে গেল। তিনি তার মাথায় হাত দিয়ে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর বাসের লাইট জ্বালাতে তিনি দেখে পেছনের সাইডে সেই লোকগুলো বসে আছে। বসে বসে তার দিকে দাঁত বের করে হাসছে। হুট করে ওদের মধ্যে একজন লোক বলে বসে যে বেটাকে ধর, আজকেই শেষ দিন হবে ওর। তার ঘুম ভেঙে যায় ফজরের আজানে। তো 19-20 না ভেবে সেই তান্ত্রিকের কাছে তিনি যায়। তাকে দেখেই সে রাগে গড় করে বলতে শুরু করে, কিরে অধমের বাচ্চা, হুঁশ ফিরেছে নাকি? ফিরিয়ে এলি কেন? ভেবেছিলিস আমাকে না বলে পালিয়ে গেলে আমি আর খুঁজে পাবো না তোকে? ফিরে এসেছিস কেন রাজন্মের লোভী? তো তিনি বলে, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে কয়েকদিন থেকে। শান্তিতে খেতে পারছি না, ঘুমাতে পারছি না। খেতে বসলেই প্লেটের মধ্যে অসংখ্য পোকা কিলবিল করতে থাকে। ঘুমিয়ে পড়লে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখি। আমাকে ক্ষমা করেন, আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই, দয়া করেন আমাকে। তান্ত্রিক এক অট্ট হাসি দিয়ে বলে, স্বাভাবিক জীবন? তুই না জানিয়ে শয়তানের উপাসনা করা ছেড়ে দিয়েছিলি। শয়তানও তোর উপর ক্ষিপ্ত। তোকে এর হিসাব মেটাতে হবে, তোর নিজ জীবন দিয়ে, নয়তো তোর পরিবারের সবার জীবন অকালে ঝরে যাবে। বাড়ি যা, বাড়ি গিয়ে তোর স্ত্রীর নখ আমাকে এনে দে। আমার রাস্তায় ফিরে এলেই তোকে আমি বিপদ মুক্ত করব, নয়তো ভুগতে থাক এই নারকীয় জীবনের স্বাদ। যা, দূর হ আমার সামনে থেকে। নখ নিয়ে ফিরে না আসা পর্যন্ত তোর সাথে যা যা ঘটেছে তা এভাবেই ঘটতে থাকবে। ওদেরকে তুষ্ট করতে হলে নরবলি দিতে হবে। আমার কথা শোন, নয়তো প্রাণ হারাবি। এটা তখন তাকে ওই তান্ত্রিক বলল। তো রিপন কাকা সেখান থেকে চলে আসে। বাসায় এসে ব্যাগ গুছাতে থাকে বাড়ির উদ্দেশ্যে, বাড়ি আসার উদ্দেশ্যে প্রস্তুত হয়ে বের হওয়ার সময় তিনি খেয়াল করে তার ব্যাগটা কাঁপুনি দিয়ে উঠছে। চেন খুলতেই দেখে ব্যাগের ভেতরে তার ছোট বোনের কাটা মাথা। তার দিকে বড় বড় চোখ করে তাকে খিলখিল করে আসছে, জিব্বাটা বের হয়ে আছে। তিনি ব্যাগ রেখে দৌড় দেয় বাস স্টেশনের দিকে। বাস স্টেশনে এসে বাসে চড়ে তিনি গ্রামে ফিরে আসে। মাঝরাত পর্যন্ত গ্রামের এক শ্মশান ঘাটের সামনে তিনি বসেছিল। তান্ত্রিক বলেছিল দাহ্য করা শরীরের হাড় এনে দিতে হবে তাকে, সাথে তার স্ত্রীর নখ। কিন্তু সুযোগ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে। এসেই বইয়ের নখ তুলতে চাইছিল না, কিন্তু তিনি বাধ্য হয়, কারণ খেয়াল করেছিল যে সেই 5 জন খাটের সামনে দাঁড়িয়ে তার মেয়েটার দিকে তাকে খিলখিল করছিল। কিন্তু তুলে ফেলা নখ নিয়ে ফিরে যাবার মতো মনোমানসিকতা হচ্ছিল না তার। যাকে এতদিন এত ভালোবেসেছি, তার নখ তান্ত্রিকের কাছে কি করে তুলে দিই, না জানি সে কি করে বসবে নখের মাধ্যমে। এরপর তার সাথে ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে টিনের চালে ওদের চলাচলের শব্দ পেতে শুরু করি।
জানালার ওপাশ থেকে ফিসফিসানের শব্দ পাই। চল চাই বেটাকে ধরি, বেটার বউ বাচ্চাকে শেষ করি। মাঝে মধ্যে মনে হতে থাকে তার শরীরে কয়েকশো সাপ বিচ্ছু ঢুকে গেছে, শরীর কেমন জ্বালা পড়া করে। সহ্য করতে না পেরে সেদিন গায়ের উপরেই ভাতের মাঠ ঢেলে দেয় তিনি। তো আফজাল চাচা তার ভাইকে থামিয়ে দেয়, তিনি আর নিতে পারছিল না। এসব শুনে বেশ অবাক হয়ে গেছিল তিনি। তার ভাই লোভের শিকার তো হয়েছেই, এর সাথে শয়তানের আশ্রয় গ্রহণ করেছে, আর শয়তান অবশ্যই কারো ভালো চাইবে না। তিনি তার ভাইকে আর কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে যায়। তার ভাই পেছন থেকে বলছিল, বড় ভাই আমাকে সাহায্য করেন, ওরা আবার ফিরে আসবে। তো আফজাল চাচা পরদিন মাদ্রাসা সেই লোকের সাথে আবারও যোগাযোগ করেন, কিন্তু তিনি এক প্রকার রাগের কারণেই চাইছিলেন না সাহায্য করতে। তার একটাই কথা, আল্লাহর সাথে শিরক করেছে, শাস্তি কি পাবে না? এতই সহজেই দুনিয়ার জীবন কামিয়াবি হাসিল করার উদ্দেশ্যে সে আল্লাহর রাস্তা ছেড়ে শয়তানের দিকে গেছে। এখন শয়তান নিজেই ওকে হেনস্থা করেছে। আসলে শয়তানের দিকে যে আপনি যাচ্ছেন, মাঝে মধ্যে আপনি বুঝবেন না শয়তানের দিকে আপনি চলে যাচ্ছেন, তখন শয়তানের রাস্তাটাই আপনার কাছে ভালো রাস্তা মনে হবে। তো আফজাল চাচা অনেক বুঝিয়ে শেষমেশ রাজি করিয়েছিলেন তাকে। সেই লোক তাদের বাড়িতে আসে, রিপন চাচাকে দেখে বলে, এত লোভ কিসের? 2 দিনের দুনিয়া, টাকা পয়সা জমাচ্ছিলেন, আগামীকাল বেঁচে থাকবেন কিনা তার কি নিশ্চয়তা? আমাকে কথা দিতে হবে, যদি আল্লাহর রহমতে আপনি বিপদমুক্ত হতে পারেন, তবে একদম নামাজি হতে হবে, তবেই আমি আপনাকে সাহায্য করব। রিপন কাকা বলে, আপনি ভাই যা ইচ্ছা বলেন, যা ইচ্ছা করেন, যা বলবেন আমি তাই করব। আমি 1 ওয়াক্ত নামাজ বাদ দিব না, দিনরাত আল্লাহ আল্লাহ করব, কিন্তু আমাকে এই বিপদ থেকে বাঁচান। তো লোকটা শেষ একটা কথা বলে বিদায় নিয়েছিল, বলেছিল কালকে আসবেন আবার। ভাই, বাঁচানোর মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমি আপনাকে তো সেফ মাধ্যমে চেষ্টা করব, আমি যা যা বলছি তা আমার সাথে পড়েন। লোকটা তাকে কালেমায়ে শাহাদাত পড়িয়ে বিদায় নেন। তিনি চলে যাওয়ার পর এদিকে বাড়িতে রিপন চাচার শুরু হয় বিরাট এক ঝড়। রিপন চাচা হঠাৎই মাঝরাতে চেঁচাতে শুরু করেন, বলতে থাকেন, আমার বুক জ্বালা পোড়া করছে, ওরা এসেছে আমার বুকের উপর ছুরি চালাতে। রিপন চাচার স্ত্রীর ভাষ্যমতে তার স্বামীর অবস্থা এমন হয়েছিল যাকে যেন জ্যান্ত ছাল ছাড়ানো হচ্ছে, চোখগুলো বেরিয়ে আসতে যাচ্ছে, নখ দিয়ে বিছানায় খামচাচ্ছেন। গড়াগড়ি করতে করতে তিনি বিছানা থেকে মেঝেতে পড়ে যান এবং কিছুক্ষণ পর সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ হয়ে যান। লোক ডাকাডাকির পর সবাই চেক করে নিশ্চিত হয়েছিল যে রিপন চাচা আর জীবিত নেই। পরদিন সেই লোকটি জানাজায় আসে। আফজাল চাচা জিজ্ঞেস করেছিলেন, ভাই আপনি কি এটা আন্দাজ করেছিলেন যে আমার ভাইটা মারা যাবে? লোকটা প্রস্থান করার আগে আফজাল চাচাকে বলে গিয়েছিলেন, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, এটা কেউ আন্দাজ করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। আমি নিশ্চিত ছিলাম না যে ওনাকে বিপদমুক্ত করতে পারবো কিনা। যেহেতু তিনি আমাকে কথা দিয়েছিলেন যে তিনি সুস্থ হলে নামাজি হয়ে উঠবেন, তাই আমি তাকে কালিমায়ে শাহাদাত পড়িয়েছিলাম। কে জানে, হয়তো আল্লাহ মাফ করেছেন, হয়তো করেননি। মাফ চাওয়ার চেষ্টা করতে তার ক্ষতি নেই। জানি না আপনার ভাইয়ের মাথায় কি চেপেছিল, তবে শুধু একটা কথাই মনে রাখবেন, আপনার গরিবী, আপনার স্বচ্ছতা সবই আল্লাহর দান। একে ঘৃণা করা কিংবা অতিরিক্ত ভালোবেসে ফেলাটা একদমই উচিত নয়। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। তো রাসেল ভাই, আমি আজকে যেই ঘটনাটি বলবো সেই ঘটনাটি খুবই রিসেন্টলি ঘটে যাওয়া একটি ঘটনা। মানে এই ঘটনাটি শেয়ার করার একটাই কারণ যে আসলে আপনারা শেষ পর্যন্ত যদি শুনেন, বা রাসেল ভাই আপনি যদি শেষ পর্যন্ত ঘটনাটা শুনেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এ কেমন একটা ভয়ানক ঘটনা। আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না। তো আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমার ঘটনাটি। রমজানের দিনের একটি ঘটনা। আমি ইফতার করার পর একটু হাঁটতে বেরোছিলাম। আসলে আমাদের গ্রামের পাশ দিয়ে আছে, বয়ে গেছে একটা ছোট পুকুর আছে। ওটার সবসময় ওই পুকুরটাতে কোনো না কোনো ঘটনা ঘটেই যায়। তো সেই দিন যে রমজানটা ছিল, সেই রোজাটাতে ছিল, সেই রোজার পর আমি একটু ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। সারাদিন রোজা থাকার পর শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, তো আমি হাঁটতে হাঁটতে ভাবলাম যে একটু নিরিবিলি জায়গায় যাই। আর রাসেল ভাই, আমি প্রথমেই যেটা বললাম যে ওই যে আমাদের গ্রামের পাশে যেই পুকুরটা আছে, সেই পুকুরটা কিন্তু একদম নিরিবিলি। কারণ সেখানে সাধারণত রাতের বেলা অনেক ভয়ানক ঘটনা ঘটে যায়। অনেক ঘটনাই ঘটেছে, আমি সেদিকে যাচ্ছি না। আমার সাথে যেটা ঘটছে আমি সেটাই বলছি। তো আমি ভাবলাম যে আসলে এখন তো অত রাত হয় নাই, এখন তো একদম সন্ধ্যা রাত, আমি একটু গিয়ে ঘুরে আসি, নিজেকে একটু ভালো লাগবে।
তারপর যখন আমি সেই পুকুরটার একদম কাছাকাছি চলে আসলাম, দেখলাম যে হঠাৎ করে খেয়াল করলাম যে পুরো এলাকাটা অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে আছে। মানে রাসেল ভাই দেখেন যে রমজানের মানে সেহরির আর কি বলে সরি ইফতারের পর কিন্তু সবাই একটু মানে হই হুল্লোড় করে সাধারণত, কিন্তু আমি সেখানে যাওয়ার পর এরকমভাবে দেখতেছি যে কোনো শব্দই সেখানে হচ্ছে না। মানে কুকুরের ডাক নেই, ঝিঝি পোকার আওয়াজও পাচ্ছি না। মনে হচ্ছিল সব কিছু যেন একদম সাইলেন্ট মোডে চলে গেছে, সব কিছু একদম নিস্তব্ধ হয়ে গেছে এমন লাগতেছিল আমার কাছে। যাই হোক রাসেল ভাই, আমি মানে আর মানে কোনো মনে হচ্ছিল যে এরকম যে আমি তো হ্যাং আউট করতে আসছি, আমি তো একটু রিল্যাক্সের জন্য আসছি, হয়তো এই জন্য আমার কাছে সব কিছু এরকম নিস্তব্ধ লাগতেছে। যাই হোক, তারপর আমি দেখতে পারি যে পানির উপর হালকা কুয়াশা ভাসছে। বর্তমান সময় কিন্তু রাসেল ভাই মানে সন্ধ্যা রাতে কিন্তু কুয়াশা পড়ে না, তারপরেও দেখলাম যে হঠাৎ করে কুয়াশা ভাবছে। তো আমি জিনিসটাকে এমনিতে মানে হেসে উড়িয়ে দিলাম যে হয়তো মানে এখন বৃষ্টি হচ্ছে না, বর্ষাকাল আসবে খুব তাড়াতাড়ি, হয়তো এই জন্যই আর কি একটু কুয়াশা পড়ছে। তারপর যখন আমি একটু ভালো করে খেয়াল করলাম, দেখলাম যে ওই কুয়াশার মাঝখান থেকে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। এবার আমার শরীর আর ঠিক নাই, আমার শরীর একদম কাঁপতে শুরু করলো। এত বেশি আমি মানে ঘেমে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল যে আমি এর আগে এরকম কখনো ঘামি নাই। তারপর আমি মানে চোখ মানে খুঁজলাম, মানে চোখ এভাবে আবার পরিষ্কার করে দেখলাম যে আর কিছুই নেই। আমি মানে রাসেল ভাই, বিষয়টা আমার কাছে এত বেশি আশ্চর্য লাগলো যে এখনই আমি একটা কিছু দেখলাম, এখনই আবার নাই। তারপর মনে হলো যে না, মনে হয় এটা একটা এমনিতে আমার মনের ভুল হতে পারে, কারণ এই জায়গাটায় সবসময় ভয়ানক জিনিস ঘটে, এই জন্যই হয়তো আমার। তো আমি সেটাকে পাত্তা না দিয়ে আবার একটু মানে রেস্ট নেওয়ার জন্য আবার হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। কিন্তু আমি হঠাৎ করেই পিছন থেকে পানিতে সাপ করে শব্দ আসলো। মানে মনে হলো যে পানির মধ্যে কেউ ডুব দিল, এরকম একটা শব্দ আমার কাছে আসলাম। আমি একদম দপ করে থেমে গেলাম। থেমে যাওয়ার পর ধীরে ধীরে আসলে আমি ভাবলাম যে পিছনে তাকাবো কি তাকাবো না। তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাই হোক পিছনে তাকিয়ে দেখলাম যে আবার ওই পানির মাঝখানে সেই সাদা অবয়বটা টুপ করে ভেসে উঠলো। এবার একদম পরিষ্কার, একদম আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। মানে মনে হচ্ছে আমার কাছে যে সেটা একটা মহিলা, চুলগুলো অনেক লম্বা, মুখটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটা অবয়ব টাইপের ধোয়া দিয়ে তৈরি হয়েছে এমন একটা জিনিস সাদা। তো আমি এটা দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমি ভাবলাম যে আমি দৌড়ে বাসার দিকে চলে যাব, কিন্তু আমার শরীর এমন হয়ে গেছে যে আমি আর কি মানে দৌড়াতে পারছি না। মানে আমি কিছু বলবো সেটাও পারতেছি না, চিৎকার করবো সেটাও পারতেছি না। তারপর আমি হঠাৎ দেখি যে ধীরে ধীরে পানির উপর দিয়ে আমার দিকে আসতেছে সেই অবয়বটা, কিন্তু কোনো শব্দ নেই, শুধু কুয়াশা সরে যাচ্ছে। মানে আমার এখনও মনে হচ্ছে যে সেটা একটা ধোঁয়া, কিন্তু সেটা নড়াচড়া করতেছে। ঠিক তখনই আমার কানের কাছে খুব নিচু স্বরে কেউ একজন বলল, পিছনের দিকে তাকিও না। এবার তো আমি শেষ। মানে এমনিতেই আমার সামনে এরকম একটা অবস্থা, আবার আমার কানের কাছে এরকম শব্দ। মানে আমি একা ওখানে কি করব কোনো কিছুই বুঝতে পারতেছি না। এরপর আসলে কিভাবে কি হলো আমি একদমই বুঝতে পারতেছি না। আমি সাহস করে দিলাম একটা দৌড়, এমন জোরে দৌড় দিছি, দৌড়তে বাড়ি এসে দরজা বন্ধ করলাম এবং বুক ধড়ফড় করছিল আমার। তারপর আসলে আমার যে বাড়ির লোকজন ছিল ওখানে, সবাই আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে যে কী হয়েছে, কী কাহিনি। তো আমি তাদেরকে ঘটনাটা বলি। তারপর এলাকার হুজুরকে ডাকা হয়, হুজুর এসে আসলে আমাকে পানি পড়া দেয় এবং কিছু সুরা ফু দিয়ে দেয়। তারপর আসলে ঘটনাটা আমি যখন আমার দাদুর কাছে শেয়ার করি, তো আমার দাদু আমাকে বলে যে ওইখানে একদিন এক মহিলা আসলে ওইখানে গোসল করতে গেছিল। তো কোনো কারণে সে আর কি ওই যে শাপলা ফুল থাকে না পুকুরের মধ্যে, সেই শাপলা ফুলের মধ্যে পা পেঁচিয়ে সেখানে আর কি মারা যায়। তো এই মারা যাওয়ার পর থেকেই আসলে সেই জায়গায় যেই যায় না কেন, যে মানে রাতের বেলা গেলেই এরকম অনেক ভয়ানক ভয়ানক জিনিস দেখে। তো রাসেল ভাই, এটাই ছিল আসলে আমার ঘটনা। আমি আসলে সেই দিনের পরের থেকে সেই যে পুকুর পাড়টা আছে, সেই পুকুর পাড়ে বা ওই দিকে আর কখনো যাইনি, কোনোভাবেই যাইনি। তো
তো এখন আসলে সব কিছু ঠিকঠাক আছে। তারপর থেকে আমি আর কোনোদিন এরকম কোনো কিছু দেখিনি বা আমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো আমার মনে হলো যে এই ঘটনাটা শেয়ার করা দরকার, এজন্য শেয়ার করলাম। আশা করলাম যে আসলে আপনার কাছে ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে মানে শোনাই দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মসজিদ পাড়া গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ এহতেশামুল হক মাহদি। তো ঘটনাটি ঘটেছিল 2021 সালের জানুয়ারি মাসে, মানে এখন তো 2023 সালের জানুয়ারি মাস, এটি হয়েছিল 2021 সালের জানুয়ারি মাসে। তো ঘটনাটি ওনার সঙ্গেই ঘটেছিল। দিনটি ছিল রবিবার। সেবার ওনার নানার অসুস্থতাজনিত কারণে ওনার আম্মু ওনার নানার বাসায় গিয়েছিলেন। তাড়াতাড়ি ফিরে আসার কথা ছিল। ওনাদের বাসা ছিল রেলওয়ে পশ্চিম কলোনিতে। ওনার বাবার চাকরির সুবাদে ওনারা এই বাসাটি পেয়েছিলেন। ওনাদের বাসার এক পাশে একটি বিশাল কদম গাছ ছিল, আর পেছনে ছিল একটি পরিত্যক্ত হসপিটাল, আর তার পাশেই রয়েছে একটি তাল গাছ। আর বাসার পাশের যে কদম গাছটি, এই কদম গাছটির সাথে লাগোয়া একটি ছোট ডোবা ছিল। প্রতিদিনকার মতো সেদিনও বিকেলে উনি মাঠে খেলতে গিয়েছিলেন। তো খেলতে খেলতে একসময় মাগরিবের আজান দিয়ে দেয়। তখন উনি মসজিদ থেকে মাগরিবের সালাত আদায় করে বাসার উদ্দেশ্যে রওনা হন। বাসায় ফেরার পর পুরো বাসায় উনি একা হয়ে যান। কারণ তো আমরা শুরুতেই বলেছি। সেদিন রাত আনুমানিক 8টার সময় ওনার বাসায় স্যার আসে। এখানে বলে রাখা ভালো, ওনাকে প্রাইভেট পড়ানোর জন্য ওনার বাবা একজন প্রাইভেট টিচার রেখেছিলেন। তো স্যার আসলে পড়াশোনার এক ফাঁকে উনি স্যারের জন্য রান্নাঘরে যান কিছু চা নাস্তা আনার জন্য। রান্নাঘরের জানালা দিয়ে কদম গাছটি এবং ওই যে কদম গাছের পাশে যে ডোবা, সেটি কিন্তু সম্পূর্ণভাবে দেখা যেত। উনি যখনই রান্নাঘরে গিয়েছেন তখনই ওনার মনে হয় রান্নাঘরের জানালার পাশ থেকে কেউ একজন ওনার দিকে তাকিয়ে আছেন। উনি তাকানোর সাথে সাথেই সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। তো উনি বিষয়টি মনের ভুল ভেবে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। স্যারকে নাস্তা দেওয়ার পর স্যার আরো কিছু সময় ওনাকে পড়ান এবং পড়িয়ে উনি বিদায় নেন। তো মাহাদি ভাইয়ের আম্মু উনি যখন গিয়েছিলেন ওনার বাবাকে দেখতে, তো তখন কিন্তু মানে উনি বলে গিয়েছিলেন যে রান্নাঘরে সব খাবার টাবার রাখা আছে, যেহেতু শীতকাল নষ্ট হবে না। তো যখন ক্ষুধা লাগবে রাতের খাবার গরম করে খেয়ে নিতে উনি রাতের যতদূর মানে তাড়াতাড়ি সম্ভব উনি চলে আসবেন। দেরি হতে পারে কিন্তু উনি চলে আসবেন। তো উনিও রাতের খাবার গরম করার জন্য রান্নাঘরে যখন যাওয়ার উদ্দেশ্যে মানে পা বাড়িয়েছেন, তখন হঠাৎ করে ওনার মনে হয় রান্নাঘরের ভেতর থেকে কুটকুট কুটকুট শব্দ হচ্ছে। তো উনি মানে এটা স্বাভাবিকভাবেই নেন। উনি মনে করছেন হয়তো কোনো বিড়াল হবে, বিড়াল মাঝে মাঝে এরকম আসে, রান্নাঘরে আসে। তো উনি চিন্তা করেছেন যেহেতু বিড়াল টেল হতে পারে, তো দেখি আগে বিড়ালটা তাড়াই, তারপরে অন্য কিছু। তো উনি হাতে একটা লাঠি নিয়ে উনি সেটা দেখার জন্য গিয়েছেন যে বিড়াল কিনা। তো যখনই উনি রান্নাঘরের মানে ঢুকবেন, হঠাৎ করে ওনার মনে হলো যে কালো ছায়ার মতো কিছু একটা লাফ দিয়ে মানে ওই জানালার ভেতর দিয়ে বের হয়ে গেল। তখন তিনি ভাবলেন যে এটি বিড়ালই হবে। ওনার উপস্থিতি টের পেয়ে লাফ দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। তো উনি আর বিষয়টি অস্বাভাবিকভাবে কিছুই নেননি। উনি খাবার গরম করে খেয়ে নিলেন। তো শীতের রাত, উনি আর দেরি করলেন না। ওনার আম্মু এবং পরিবারের অন্য সদস্যরা কখন আসবেন, তো উনি তাড়াতাড়ি করে ঘুমানোর জন্য শুয়ে পড়েন, যে আসলে পরে দরজা খুলে দেবেন। তো ওনার চোখে তখন ঘুম ঘুম ভাব। এমন সময় ঘরের চালের উপর বাতাসে যে গাছের ডাল বাড়ি খেয়ে যেরকম শব্দ হয়, ঠিক এরকম শব্দ হচ্ছে। তো এরকম শব্দ যখন উনি পেলেন, যেহেতু ঘরে উনি একা ছিলেন, এই জন্য কিছুটা ভয় পান। উনি
তখন দেখেন রাত প্রায় 1টা ছুঁই ছুঁই করছে। ওনার মনে হলো উনি একটু ওয়াশরুমে যাবেন, মানে যাওয়ার প্রয়োজনীয়তা উনি ফিল করেন। তো উনি ওয়াশরুমটা আবার মানে এটা ঘরের সাথে অ্যাটাচ, মানে ওয়াশরুম ছিল না, ঘরের বাইরে ছিল। রেলের কলোনিগুলোতে সাধারণত এরকম হয়ে থাকে। তো উনি ঘর থেকে বের হন, বের হওয়ার পর উনি যে দরজা দিয়ে বের হয়েছেন সেই দরজা আবার বাইরে, মানে বাহির থেকে সিটকিনি লাগিয়ে দিয়েছেন। সিটকিনি লাগিয়ে দিয়ে উনি ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন তখন তিনি দেখেন যে ওনার ঘরের দরজাটা খোলা। তো উনি তো খুবই অবাক হন, কি ব্যাপার। উনি তো যখন বের হন তখন তো এই দরজার সিটকিনিটা খুব ভালো করেই উনি লক করে এসেছিলেন, তাহলে বাসার দরজাটা খুললো কে? নিশ্চয়ই চোর টোর হবে। তো উনি ভয় পাচ্ছিলেন যে চোর যদি ভিতরে হয়, উনি যদি হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে পড়েন, চোর যদি তাকে আক্রমণ করে, এই জন্য উনি মানে চিন্তা করছিলেন যে ঢুকবো কি ঢুকবো না। তারপর সাহস করে ঢোকেন আর কি, যে আসলে কে ঢুকেছে সেটা একটু দেখি। এই দেখার জন্য উনি পা টিপে টিপে আগাতে থাকেন এবং উনি দরজা দিয়ে উকি দেন। তো উকি দিয়ে উনি কাউকে দেখেন না। তো উনি চিন্তা করেন যে হয়তোবা উনি মনের ভুলে দরজা ওই খুলেই ওয়াশরুমে চলে গিয়েছিলেন তাড়াহুড়ায়, এটা হতে পারে। তাছাড়া তো এরকমটার কথা না, চোর যদি ঢুকে থাকবে তো কাউকে দেখা যায় না কেন। উনি আবার দেখেন যে কোনো কিছু মিসিং হয়েছে কিনা, দেখেন না সব ঠিকঠাক আছে, তাহলে এটা ওনার মনের ভুলই হবে। উনি দরজাটা খুলে রেখেই ওয়াশরুমে গিয়েছেন। তো উনি আবার সব দরজা টরজা বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ওনার কিছুতেই ঘুম আসছিল না। যাই হোক, একটা সময় ওনার ঘুম ঘুম ভাব আবারও চলে আসে, কিন্তু হঠাৎ করে মনে হয় উনি যে বিছানাতে শুয়ে আছেন সেই বিছানাটি কাঁপছে, মনে হচ্ছে ঘরে ভূমিকম্প হচ্ছে। তো উনি ভূমিকম্প চিন্তা করে ঘর থেকে দৌড়ে বের হতে যাবেন, এরকম চিন্তা করছেন যে বের হব কি হব না। এখন ভূমিকম্প হলে তো ঘরের অন্য জিনিসই তো কাঁপবে। উনি দেখেন না, সব দিব্যি ঠিক আছে, শুধু ওই বিছানাটি কাঁপছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, বিছানাটা কি কাঁপছে নাকি নিচ থেকে কেউ দোলাচ্ছে, এরকম মনে হচ্ছে। পরে দেখেন না, আসলে কাঁপছে না, এটি মনে হচ্ছে দোল খাচ্ছে বিছানাটি। মানে আমরা যেভাবে দোল নাই দোল খাই, মনে হচ্ছে ওরকম আলতো ভাবে কেউ বিছানাটি আসলে দোলাচ্ছে। উনি যদিও বা প্রচন্ড ভয় পেয়েছিলেন, তবুও তিনি কৌতূহল বশত বিছানার নিচে আসলে কি আছে সেটি দেখার জন্য, মানে কোনো 7-5 না ভেবেই উকি দেন। এবং উনি যেটা দেখেন সেটা দেখার জন্য আসলে কোনো মানসিক প্রস্তুত থাকে না। এবং এই দৃশ্য যদি কেউ দেখে, আসলে কেউ সুস্থ থাকা বা স্থির থাকা সম্ভব নয়। উনি দেখেন বিছানার নিচে সাদা কাপড় পরা একজন বুড়ি মহিলা বসে আছে। মুখটা তার আগুনে ঝলসে যাওয়া এবং কালো কুচকুচে চেহারা, চোখের কোনো মনি ছিল না এরকমটা মনে হচ্ছিল। ওনার সেই জিনিসটাকে দেখে মানে কেমনটা মনে হয়েছিল সেটা প্রিয় লিসেনার্স আপনারা তো বুঝতেই পারছেন। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার করে এক লাফে বিছানা থেকে নেমে বাসা থেকে চিৎকার করতে করতে বের হয়ে যান। ওনার যে আশেপাশে কলোনির অন্য বাড়িগুলো, সেই বাড়িগুলো ওনার ঘর থেকে 40 থেকে 50 হাত দূরে দূরে ছিল। আর শীতের সময় যেহেতু কোনো ঘরে ফ্যান চলছিল না, এই কারণে অন্য যে প্রতিবেশীরা ছিল তারা কিন্তু স্পষ্টভাবে ওনার চিৎকার শুনতে পান। ওনার চিৎকার শোনার পর তারপর কি হয়েছে এটা আসলে ওনারা কেউ বলতে পারেন না। ওনার যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান যে ওনার মাথার পাশে ওনার মা দাঁড়িয়ে আছেন এবং অন্যান্য প্রতিবেশীরা দাঁড়িয়ে আছেন। কারণ ওনাকে পাওয়া গিয়েছিল রেল লাইনের পাশে। ওনাদের বাসা থেকে রেল লাইনটা খুব বেশি দূরে না, কাছেই। তো ওনাদের একজন প্রতিবেশী, তার নাম হচ্ছে নাজমুল, উনি ওই রেল লাইনের পাশ থেকে তাকে তুলে নিয়ে এসেছিলেন। যেহেতু তারা শুনেছিলেন তার চিৎকার, পরে তাকে খুঁজতে বের হন, তাকে রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। আর তখন তার মাকে রাত্রেবেলায় ফোন দেওয়া হয় যে আপনি তাড়াতাড়ি চলে আসেন, সমস্যা হয়েছে। তখন ওনারা তাড়াতাড়ি চলে আসেন। চলে আসার পর তখন ওনার জ্ঞান ফেরানো হয়। প্রচন্ড মানে জ্বর হয়েছিল ওনার, মানে ওনার যখন জ্ঞান ফিরেছে তখনই ওনার গায়ে জ্বর, কারণ ভয় পেয়েছিলেন তো অনেক। তারপরও ওই সময়ে মানে সব ঘটনা কি হয়েছে মানে সবকিছু মানে সবাইকে খুলে বলেন আর কি। আর এই কথা শোনার পর ওই প্রতিবেশীরা সবাই ওনার আম্মুকে বলছে যে আপনাদেরকে না বারবার বললাম আপনারা এই বাসায় উঠেন না উঠেন না, কিন্তু আপনারা তো কথা শুনলেন না। এই বাসাতেও মানে অনেকেই থেকেছে, সবাই ভয় পেয়েছে।
এই জন্য এই বাসায় কেউ আসতে চায় না, কিন্তু আপনারা তো উঠলেন, এই যে দেখেন এই সমস্যা। তো যাই হোক, ওনাকে কিন্তু অনেক ওষুধ টষুধ খাওয়ানো হয়, কিন্তু জ্বর ভালো হয় না। হ্যাঁ, জ্বর 100% ঠিক হয় না, এই বাড়ে এই কমে। আপনি একদম শুকিয়ে যাচ্ছিলেন, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেন না, এবং আচার আচরণেও অনেক পরিবর্তন দেখা যাচ্ছিল। আর অল্পতেই রেগে যেতেন এবং যাকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। তো এমনকি কোথাও যদি বেড়াতে যেতেন, সেখানে গিয়েও নাকি এই ধরনের আচরণ করতেন। তখন ওই প্রতিবেশীদের পরামর্শে ওনার পরিবার থেকে ভালো একজন হুজুরকে দেখানো হয়। তো ওই হুজুর তখন বলেন যে ওকে একটা সাংঘাতিক বদ জিন আছর করেছে, কারণ এই জিনে মানে তাকে অনেকদিন থেকে টার্গেটে রেখেছিল। কিন্তু এই পরিবারের সদস্যরা সবাই নামাজ কালাম পড়ে, তো নামাজ কালাম পড়ার কারণে ওই জিনটা খুব বেশি ক্ষতি করতে পারছিল না। আর যেহেতু ওই রাত্রে বাড়িতে কেউ ছিল না, ও একা ছিল, এই কারণে সে কিছুটা সুযোগ পেয়ে গিয়েছিল, আর এই কারণে তাকে ভয় দেখিয়েছিল। আর এখন ওর উপরে খুব ভালো মতোই পজেসড হয়ে আছে। এই বাড়িটা যদি বন্ধ করা যায় এবং ওকে রেগুলার কিছু ঝাড়ফুঁক করা যায় এবং কিছু আমল সে করতে পারে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। ওই বাড়িটি বন্ধ করার জন্য তিনি একটি সময় ওই পরিবারের সদস্যদেরকে দেন যে আমি এই সময় আসব, আপনারা কিছু কিছু জিনিস রেডি রাখবেন, যেমন পেরেক, তারপরে আরো কিছু জিনিস, বাড়ি বন্ধ করার জন্য বেশ কিছু জিনিস লাগে, সেই জিনিসগুলো তারা রেডি রাখেন। তো ওনারা আসেন, তো আসেন মোটামুটি সন্ধ্যার পরে এরকম একটা সময় আসেন। ওই হুজুর আরেকজন ছাত্র নিয়ে আসেন। তো ওনারা আমাদের নির্দিষ্ট কিছু কাজ করেন, যে বাড়ির চারদিকে 4টি পেরেক পুঁতে দেন এবং মাঝরাত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আস্তে আস্তে যখন মাঝরাত হয়ে যায়, তখন ওই হুজুর ওই ওনার সাথে যিনি এসেন তাকে পশ্চিম দিক ফিরে আজান দেওয়ার নির্দেশ দেন। যখন আজান দেন, তখন মনে হচ্ছিল চারদিকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে এবং নারী পুরুষের মিশ্রিত কণ্ঠে করুণ আর্তনাদ ভেসে আসছে। এটা শুধু আজান যতক্ষণ চলছিল ততক্ষণই ছিল। যখন আজান দেওয়া শেষ, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। যদিও কয়েকদিন পরে এই বাড়িটা ওনারা ছেড়ে দিয়েছিলেন, অন্য জায়গায় চলে গিয়েছিলেন, তারপরও এই বিষয়টি দীর্ঘদিন যাবৎ উনি ভুগেছিলেন এবং এখনো খাটের নিচে দেখা ওই অবয়বটির চেহারা মনে পড়লে ওনার গা শিউরে ওঠে। আমরা চিন্তা করলেই তো শিউরে উঠি, আর উনি নিজে দেখেছিলেন। তাহলে প্রিয় লিসেনার্স, আপনারাই ভাবুন ওনার কেমন লেগেছিল। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। কাহিনী শেয়ার করছি, তার নাম বলা বারণ, তিনি নাম শেয়ার করতে চান না, নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি একটা ছদ্মনাম দিয়েছেন, যে নামটি আমি বলছি, নামটি হচ্ছে রিজভি। তিনি এই নামটি দিয়েছেন কাহিনীর জন্য। যাই হোক, তিনি কাহিনীটি শেয়ার করেছেন ইংল্যান্ড থেকে এবং তাদের পুরো পরিবার অনেক বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। তারা একটা সময় তাদের পরিবারে একটা ট্রি ছিল, মানে তারা এসেছিলেন বাংলাদেশের কোন একটা জমিদার পরিবার থেকে, তারা গিয়েছিলেন, চলে গিয়েছিলেন পরবর্তীতে মাইগ্রেট করে ভারত থেকে ইংল্যান্ড, এবং তারা এখন ইংল্যান্ডে বসবাস করছেন এবং তাদের পরিবারের এখন কেউ আর বাংলাদেশে অবশিষ্ট নেই। তো তাদের পরিবার বাংলাদেশেরই বা তখনকার তদানীন্তন অবিভক্ত ভারতের কোন একটা জায়গার জমিদার ছিলেন। এবং আপনারা জানেন যে জমিদারদের অর্থবিত্তের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই, এটা আপনারাও জানেন, অথবা আমি এর আগে অতীতে আমি শোতে বলেছি এবং ডক্টর এইচও বলেছেন, এবং আপনারা অনেকেই পড়াশোনা করে জেনেছেন যে জমিদাররা অত্যন্ত ধনী ছিল সেই সময়, এবং এই ধনী হওয়ার পেছনে কারণ ছিল তারা সেই সময়কার তাদের যে যতটুকু খাজনা দেওয়ার প্রয়োজন হতো ব্রিটিশ সরকারকে, তারা সেটা না দিয়ে তার থেকে বেশি আদায় করত, মানে তারা সেটা দিত এবং তার থেকে 3 গুণ দ্বিগুণ, মানে জমিদার ভেদে তারা তাদের মোস্ট অফ দ্য জমিদার, সবার কথা বলবো না, হয়তো কেউ কেউ ব্যতিক্রম ছিলেন, বাট বেশিরভাগ জমিদাররা যেটা করতো, তারা তাদের প্রজাদের থেকে 2 গুণ 3 গুণ খাজনা আদায় করতেন এবং এর ফলে তারা অত্যন্ত ধনী হয়ে ওঠেন। এবং এই ধনী হওয়ার ফলে তাদের মধ্যে অনেক রকম বিলাসী জীবনযাপন শুরু হয়, ম্যাল প্র্যাকটিস শুরু হয়। এবং আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে কাহিনীর প্রয়োজনে এটা আসছে। যাই হোক, রিজভির বর্ণনাতে বা রিজভি সাহেবের বর্ণনাতে যে কাহিনীটা আমি বলবো, সেটা হচ্ছে তার পূর্বপুরুষের কাহিনী। একজন তার অনেক পুরনো পূর্বপুরুষ, মানে তার কয়েক সিঁড়ি আগের পূর্বপুরুষ
ছোটবেলায় কিছুদিন তিনি নিজ এলাকায় জীবনযাপন করেন কৈশোর পর্যন্ত, এবং কৈশোর পর্যন্ত তিনি নিজেদের বাড়িতেই, মানে জমিদার বাড়িতেই তার দিন কাটে, তার বাবাকে দেখে, বাবার মানে প্রভাব প্রতিপত্তি দেখে এবং বাবার শাসন দেখে। জমিদাররা তখনকার সময় মানে আঞ্চলিকভাবে নিজেরা শাসন করত, যদিও সেই সময়কার ব্রিটিশ সরকারের আইন ছিল, কিন্তু স্থানীয় আইন বলতে যেটা জমিদার তিনি কন্ট্রোল করতেন এই জিনিসগুলো। তো যাই হোক, সেগুলো দেখেই তিনি কৈশোর পর্যন্ত পার করেন এবং তারপরে তার বাবা তাকে পাঠিয়ে দেন কলকাতায়, এবং কলকাতায় পড়াশোনা করেন দীর্ঘদিন, এবং দীর্ঘদিন পড়াশোনা করে তিনি যখন যুবক হন তখন তিনি ফেরত আসেন নিজেদের সেই জমিদারি এলাকায়, এবং নিজের জমিদারি এলাকায় এসে তিনি বেশ ভাবুক হয়ে ওঠেন, কারণ তার হাতে তখন অঢেল প্রতিপত্তি এবং একটা এলাকার শাসনভার। শহুরে ব্যাপারটা তিনি যতটা এনজয় করেছেন শহরে থেকে, তার থেকে বেশি এনজয় করছেন নিজের এলাকায় এসে, কারণ তিনি যখন নাকি শহরে থাকতেন তখন তার একটা সংস্রব ছিল, বন্ধু বান্ধব, তাদের নিজস্ব বন্ধু বান্ধবের একটা সময় পার করার আড্ডা এবং আরো অনেক কিছু। কিন্তু তিনি যখন নাকি নিজের এলাকায় ফিরে আসেন, সেখানে এসে তিনি যে গন্ধটা পেলেন সেটা প্রভাব প্রতিপত্তির গন্ধ, এবং প্রভাব প্রতিপত্তির গন্ধে তিনি বেশ পুলকিত হয়ে গেলেন, কারণ কলকাতায় থেকে যতই তিনি অর্থবিত্ত পেতেন, যাই পেতেন, তার অনেক ভালো সময় চলতো এবং তার অনেক ভালো ভালো বন্ধু তৈরি হয়েছিল সেখানে, যারা তারাও অন্যান্য বা কোনো এলাকার জমিদারের ছেলে বা সেখানকার কোনো বা বড় সরকারি চাকুরের ছেলে, সরকারি চাকুরে বলতে যারা ব্রিটিশ রাজের অধীনে চাকরি করতো। তখনকার সময় আসলে খুব বড় কোনো বা অবস্থানে যাওয়া যেত না, তবুও ব্রিটিশ রাজার মানে অধীনে যারা চাকরি করতেন, ধরেন একজন কোর্টের মুহুরি, তিনিও অনেক বড় ক্ষমতার অধিকারী ছিলেন। যাই হোক, বেশ বড় একটা সার্কেলে তিনি চলাফেরা করতেন, কিন্তু যেই প্রভাব প্রতিপত্তির যে ঘ্রাণ তিনি যেটা পেয়েছেন, তিনি ফেরত এসে নিজের এলাকায় পেয়েছেন এবং সেটা তিনি উপভোগ করা শুরু করলেন, এবং তার বাবার তৈরি করা বিভিন্ন অবকাঠামো তিনি দেখছেন এবং তিনি খুব পুলকিত হয়ে যাচ্ছেন। তিনি ভাবছেন যে এটাও আসলে বেশ মন্দ না, বেশ ভালোই। তো যেটা হয়েছিল, তিনি কলকাতায় থাকা অবস্থায় তিনি কোনো এক ব্যক্তির সাথে, তার এক বন্ধুর সাথে চলাফেরা করে কিছু কালো জাদুর চর্চা শুরু করেন বা শেখা শুরু করেন। সেই অধিবিদ্যাতে তাকে নিয়োজিত করেন বা তাকে এই মানে এই বাজে ফ্যাসিলিটিতে নিয়ে যান হচ্ছে তার এক বন্ধু সেখানকার, এবং সে নিয়ে তাকে একজনের সাথে পরিচয় করান যে এই ব্যক্তি ছিল জ্যোতিষ বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার, এবং সে অনেক কিছু পারত, অনেক রকম কালো জাদু পারত, এবং তার সাথে তাকে পরিচয় করান, এবং তারা কয়েক বন্ধু মিলে এই ধরনের ব্যাপারে মানে কি বলে মনোনিবেশ করেন, তারা শেখা শুরু করেন, এবং এটাকে তারা একটা তাদের সোসাইটির মতো তৈরি করেন, যেটাকে ফ্র্যাটার্নিটি বলে ইউনিভার্সিটিতে, সেরকম একটা ফ্র্যাটার্নিটি তারা তৈরি করেন সেখানে। এবং সেখানে থেকে অনেক রকম প্র্যাকটিস তিনি করতেন, কিন্তু সেই জিনিসটাই তিনি যখন আবার নিজের এলাকায় ব্যাক করলেন, ফিরে আসলেন, তখন তিনি মিস করা শুরু করলেন। এই মিস করা থেকেই তিনি শুরু করেন নিজস্ব চর্চা, নিজে ব্যক্তিগতভাবে তিনি এই কালো জাদু চর্চা শুরু করেন, এবং এটার সহযোগিতা পাবার জন্য তিনি তার সেই বন্ধুরা কলকাতায় তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন বই নিয়ে আসেন, এবং বিভিন্ন রকমের বই, এবং এগুলো তিনি এনে নিজে এগুলো স্টাডি শুরু করেন, এবং স্টাডি শুরু করে নিজে বিভিন্ন রকমের মানে যেটাকে বলে রিচুয়াল, সেগুলো করার তিনি মোক্ষম সময় বা মোক্ষম সুযোগ খুঁজতে থাকেন, এবং তিনি চিন্তা করতে থাকেন যে আমি এই জিনিসগুলো কিভাবে এখানে করব। তো যাই হোক, ক্ষমতাশালী মানুষ হওয়ার কারণে তিনি কিছু কিছু জিনিস, খুব ভয়ঙ্কর কিছু রিচুয়াল গোপনে তিনি প্র্যাকটিস করে ফেলেন, এবং এই জিনিসটা আসলে তখনকার সময় মানুষ এতটা জমিদারদের ব্যাপারে কথা বলতেও সাহস পেত না, এবং তাদের ব্যাপারে কথা বলাটা খুবই কঠিন ছিল। মানে যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে তারা গুম করে ফেলতে পারতো, এটা তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। মানুষকে গুম করে ফেলা মানে কেউ ব্যাপারে নাক গলানোর সাহসও পেত না। তো তার এরকম ভয়ানক কিছু রিচুয়াল প্র্যাকটিসেই এর জন্য মানুষ কিছুটা বুঝতে পারলেও কেউ নাক গলালো না। তার পরিবারে তার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি মানে আর কি হয়তো সবকিছুই এই সন্তানের নামে দিয়ে চলে যাবেন, এবং এই কারণে তিনি তার বাবার কাছ থেকেও বেশ ভালো একটা সাপোর্ট পেতেন।
এবং আসলে তখনকার সময়কার বাবারা চাইতেনও যে ছেলে যেন আমার মতোই কর্তৃত্ব পরায়ণ হয়, কারণ কর্তৃত্ব পরায়ণ না হলে সে তার কর্তৃত্ব বজায় রাখতে পারবে না। তাকে নিষ্ঠুরতা শেখানো হতো সবাইকে। এবং তা এই যে যার কথা বলছি জমিদার সাহেব, তিনিও তার কৈশোরেই নিষ্ঠুরতা শিখেছেন, কারণ তার বাবাই তার সামনে ধরে এনে মানুষকে শাস্তি দেওয়া এবং আরো অনেক কিছু করতেন, নির্যাতন যাই করার করতেন, যেটা থেকে তার সেটাও তিনি দেখেছেন এবং শিখেছেন। এবং তিনি যখন নাকি এই যে স্যাটানিক যেই সাধনাগুলো শুরু করলেন, কালো জাদুযোগ শুরু করলেন, তখন তিনি বুঝতে পারলেন যে অতীতে যত গর্হিত কাজ তার বাবা করেছে বা জুলুম করেছে মানুষের উপর, সেগুলো তার রিচুয়ালের মধ্যেই পড়ে যায়। ইনফ্যাক্ট যত রকমের স্যাটানিক রিচুয়াল পারফর্ম করা হয় তার মধ্যেও এটাও একটা গর্হিত কাজ করাটা, মানুষকে জুলুম করা, এটাও একটা শয়তানি কাজের মধ্যে পড়ে এবং এটাও একটা ব্ল্যাক ম্যাজিকের অংশ। তো এই বাজে জিনিসগুলা তিনি তখন দেখেন যে আমার আসলে, তিনি চিন্তা করেন আমার পরিবারই তো করছে এই প্র্যাকটিস, তো আমি তো একটা এমনি মোক্ষম সিদ্ধি লাভের মধ্যে আছি, এরকম একটা ব্যাপার স্যাপার তার মাথায় ঢুকে যায়। তো যাই হোক, তাকে এরকম তিনি করতে করতে কিছু অবস্থায় তিনি পৌঁছান, তার খুব ভালো একটা অবস্থান হয়। তো যাই হোক, তিনি একটা সময় সিদ্ধান্ত নেন তারই একজন, সেই যে তার কলকাতায় তার যে সংঘ ছিল, যে ফ্র্যাটার্নিটি ছিল, সেখানে একজনের তার বুদ্ধিতে তিনি বলেন যে তাকে বিলেতে যেতে হবে যদি তিনি এই ব্যাপারে আরো বা কঠিন কিছু শিক্ষা নিতে চান। তো তিনি বিলেত যাওয়ার জোগাড় যন্ত্র করেন, তিনি বিলেত যাবেন এবং তিনি বিলেত যাওয়ার মানে প্রস্তুতি গ্রহণ করেন। তো যাওয়ার সময় বিলেত যাওয়ার আগে তাকে বলা হয় যে এই তার যে কলকাতা যিনি ছিলেন বন্ধু, তিনি বলেন যে বিলেত যাওয়ার আগে তোমাকে যেটা করতে হবে, তুমি যেই ওখানে যাবা, ওইখানকার যে সংঘে তুমি যোগ দিবা বা তুমি মানে সেখানকার যে সভ্য হবা তাদের যে সংগঠনের, সেটা হওয়ার আগে তোমাকে দেশে কিছু কাজ করে যেতে হবে বা এখান থেকে করে যেতে হবে, যাতে তোমার মার্কটা তারা মনে করে যে তুমি আসলেই সেখানে যোগ দেওয়ার মতো যোগ্য। তো যাই হোক, সেটা করার জন্য সে আরো এই ধরনের কিছু বই বিভিন্ন জায়গা থেকে বিপুল অর্থের পরিমাণে সংগ্রহ করেন এবং তিনি তখন তার বন্ধুর সহযোগিতা চান যে আমি কাজটা করতে চাই, তুমি আমাকে এসে সাহায্য করো, আমি কিভাবে আমার সঠিক ইসে যেতে পারি, আমার যে গোল বা আমার যেই এইম সেটাকে আমি ফুলফিল করতে পারি। তো তার বন্ধু বলে যে ঠিক আছে, আমিও তাহলে তোমার এলাকায় আসি, আসার পর দুজন মিলে আমরা কাজটা করব, আমি আসি। তো তার বন্ধু একসময় কলকাতা থেকে চলে আসে তার এলাকায়। তা আসার পর সে তো খুব খুশি, তার একই সভ্যের মানুষ চলে আসছে, মানে একই সংঘের মানুষ চলে আসছে, যারা একসাথে সভ্য ছিলেন, মানে একসাথে সদস্য ছিলেন সেই সংগঠনে। তো তিনিও চলে আসেন। আসার পর তারা দুজন মিলেই চিন্তা ভাবনা করেন কি করবেন। তো তাদের যে এই কালো জাদু করার জন্য তাদের যেটা দরকার ছিল, সেটা ছিল তাদের একজন, তারা যেহেতু তাদের সাবজেক্ট নিয়ে যাবেন তারা সে বিলেতে এবং তাদের অঞ্চলের সাবজেক্ট নিয়ে যাবেন সেখানে, যে তারা জাদুর চর্চার সাথে জড়িত হবেন, তাদের দরকার হচ্ছে তাদের এই এলাকার উপমহাদেশীয় কালো জাদু কারা চর্চা করে তাদের সাথে একটা মানে রিচুয়াল করা বা তাদের সাথে। তো এই রিচুয়ালের অংশ হিসাবে তাদের যেটা দরকার ছিল, একজন শ্মশানের কাপালিক দরকার ছিল। এবং প্রথম যেই জিনিসটা তাকে করতে হতো, মানে সেখানে তারা যখন নাকি দুইজনে আলোচনা করে, মানে আমি অনেক কিছু বাদ দিয়ে যাবো, আমি এগুলো আপনাদের সামনে ডিসকাস করবো না, আমি এগুলো পছন্দ করি না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আজকে শুরুতে যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা আমাকে পাঠিয়েছেন আরিফ ভাই। আপনার তসলিম সাহেবের বেশ কিছু ঘটনা গত 2 সপ্তাহ শুনেছিলেন, তো ওনারই একটা ঘটনা আরিফ ভাই আজকে আমাকে পাঠিয়েছেন। আরিফ ভাই বরিশাল বিভাগের কোন একটা জেলায় থাকেন, সেই জেলার নাম তিনি উল্লেখ করতে বারণ করেছেন। তো এই ঘটনাটা ঘটে 2018 সালে ওনাদের পরিবারের সাথে। আর এই সমস্যাটা যেটা হয়েছিল সেটা এই তসলিম সাহেব এটা সমাধান করেন। তো আরিফ ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলে নিচ্ছি। উনি ওনার আব্বা আম্মা সহ শহরের দিকে থাকতেন। 18 সালে ওনার বয়স ছিল 18 কি 19 বছর। আর আরিফ ভাইয়ের আব্বার একমাত্র ভাই, বড় ভাই, উনি থাকতেন গ্রামের দিকে। ওনাদের গ্রাম থেকে ওনাদের শহরের বাড়ির দূরত্ব ছিল প্রায় 1.5 ঘন্টা কি 2 ঘন্টা। আরিফ ভাইয়ের দাদা যখন মারা যায় 2010 সালে, তারপর থেকে আরিফ ভাই এবং ওনার ফ্যামিলিদের খুব একটা গ্রামে যাওয়া আসা হতো না। ওনার চাচা বছরে দেখা যেত যে একবার আসছে, আর আরিফ ভাইরাও যাওয়া হলেও দেখা যেত 2-3 বছরে একবার হয়তো যেত।
তো 18 সালে ওনারা কোনো এক সময় সিদ্ধান্ত নেয় যে গ্রামের বাড়ি যাবে, আরিফ ভাই ও ওনার ফ্যামিলিরা। আর এটা সিদ্ধান্তটা নেয় এই কারণে যে একদিন নাকি আরিফ ভাইয়ের আব্বা ওনার বড় ভাইয়ের সাথে কথা বলছিল ফোনে। তো কথা বলে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ওনার বড় ভাই খুব অসুস্থ, কিন্তু কিছু বলতে চাচ্ছিল না, মানে কথা না সুর নাকি অনেক নরম ছিল। তো উনি ঠিক করে যে কিছু না জানাই বড় ভাইয়ের সাথে দেখা করতে যাবে। এরকম ওনারা সকালের দিকে রওনা হয় এবং সকাল 9:30 কি 10:30টার দিকে ওনারা যখন ওনাদের গ্রামের বাড়ির কাছাকাছি, তখন আরিফ ভাইয়ের আব্বা দেখতেছে যে ওনার বড় ভাই রাস্তা দিয়ে পাশে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে, আস্তে আস্তে করে হাঁটতেছে। তো উনি গাড়িটা থামায়, গ্লাসটা খুলে বলতেছে, আরে ভাইজান তুমি এখানে কি করো, গাড়িতে উঠো। এটা দেখে মানে ওনার বড় ভাই নাকি একটু অবাক হয়ে গেছে, দেখে বলতেছে, কিরে তোরা ফুল ফ্যামিলি এখানে এসে পড়লি, আমাকে জানাই আসবি না, তোরা এখন আসলি কেন? তো এটা বলার পর আরিফ ভাইয়ের আব্বা নাকি একটু চমকা গেছে, বলছে কেন ভাইজান আমি আসতে তুমি খুশি হও নাই? তখন বড় ভাই বলতেছে যে, মানে আরিফ ভাইরা ওই বড় চাচা বলতেছে যে, যা তোরা বাড়ির দিকে যা, আমি আসতেছি, যা। তখন উনি ভাবে হয়তো ওনার বড় ভাই হয়তো বাজারের দিকে যাবে, ওনারা আসছে দেখে। তো উনি গাড়ি দিয়ে একটু আগে বাড়ির দিকে যখন যাবে, ওনাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। বাড়িটা বেশ বড় এরিয়া নিয়েছিল, চারপাশে বেশ উঁচু দেওয়ালের বাউন্ডারি করা ছিল এবং ভিতরে ওনাদের হাফ বিল্ডিং ছিল। আর বাড়ির ঠিক বাইরে ছিল একটা ছোট মসজিদ, মাদ্রাসা সহ। সেখানে মাদ্রাসা খুব স্টুডেন্ট এরকম নাকি ছিল না, কিন্তু এটা অনেক বেশ পুরানো ছিল, মানে ওনাদের পূর্বপুরুষরা নাকি মাদ্রাসা মসজিদ করে দিয়ে গেছিল। তো আরিফ ভাই যেটা বলে, উনি যখন ঘরে ঢুকবে ওনারা, মানে ঘরে তো মেন দরজা যখন ছিল, এটা যে নক করে ঢুকবে, দেখতেছে যে ওনার বড় চাচা ভিতরে। এটা দেখার পর ওনার আব্বা বলতেছে, ভাইজান তুমি ভিতরে আসলা কখন, তোমার না রাস্তায় দেখে আসলাম। তখন আরিফ ভাইয়ের চাচা বলতেছে যে ঠিক আছে ভিতরে আমার দেখছো, ভিতরে সমস্যা নাই। তখন ভিতরে আসার পরে বলতেছে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলাম, মানে ওনারা জিজ্ঞেস করতেছে। তো আরিফ ভাইয়ের চাচা নাকি বলতেছে যে তোর সব খুলে বলবো, তা তুই তো বলে আসলি না আমাদেরকে, একটু বলে আসতি বাড়িতে, না বলে কেউ আসে নাকি, হঠাৎ করে বউ বাচ্চা নিয়ে এসে বললি। তো তখন এই 10-15 মিনিট পর গিয়ে মানে বাড়ির উঠানের একটা কর্নারে ওই আরিফ ভাইয়ের চাচা এবং ওনারা আবার কথা বলতেছিল, এবং আরিফ ভাই চাচা বলতেছে, মানে আরিফ ভাই নাকি শুনছে, বলতেছে যে তুই যে আসলি তোর বউ বাচ্চা নিয়ে, তোর জন্যই ভালো হবে তুই খাবার মানে দুপুরে খাবারটা খেয়ে চলে যা, তোর বউ বাচ্চাকে নিয়ে এখানে থাকিস না, এখানে খুব সমস্যা হইতেছে। আরিফ ভাই আবার নাকি একটু মন খারাপ হয় যে কি সমস্যা, উনি ভাবে যে হয়তো পারিবারিক কোন কলহ নাকি। তো বলতেছে যে ঠিক আছে ভাইজান, তোমার যদি কোনো সমস্যা হয় দুপুরে খাওয়ার পর না, আমরা এখনই চলে যাব। তো ওনারা নাকি ওনার আরিফ ভাই আব্বা নাকি ওনাকে এবং আরিফ ভাইকে এবং ওনার আম্মাকে, আরিফ ভাইয়ের আম্মাকে বলতেছে যে আচ্ছা তোমরা একটা 1 ঘন্টা রেস্ট নাও, আমরা চলে যাবো, এখানে থাকবো না। তো ওনারা অবাক হয়েছে, কেন কি হয়েছে? বলছে থাকবো না, আমরা থাকবো না, চলো। তো ওনারা নাকি যখন মানে শহরের দিকে ব্যাক করবে, মানে ঘন্টা খানিক পরে এমন টাইমে আরিফ ভাইয়ের চাচতো ভাই সোহেল উনি ঘরে ঢুকতেছিল এবং বলতেছে, যারা চাচা তোমরা আসলা, তোমরা বলে আসবে না, তোমরা হঠাৎ করে এসে পড়লে এখানে, কখন আসছো এরকম বলতেছে। তখন আরিফ ভাইয়ের আব্বা বলতেছে যে আমি তো আসছিলাম থাকার উদ্দেশ্যে, কয়েকদিন থাকবো, কিন্তু তোর আব্বা কি করতেছে, তোদের নাকি কি সমস্যা চলতেছে বাসার মধ্যে, এই জন্য আমার চলে যাইতে বলে। ঠিক আছে আমি চলে যাবো, উনি একটু রাগে সুরে বলতেছে। তখন সেই সোহেল তিনি মানে আরিফ ভাই চাচা উনি বলতেছে যে চাচা একটা ঘটনা তো আছে, এখানে সমস্যা হইতেছে, এই জন্য হয়তো আবার বলছে ঠিক আছে আমি তোমাদেরকে খুলে বলতেছি, বসো। এটা বলতে নাকি তখন নাকি 12টা কি 12:30 বাজবে দিনে, বাইরে যে আমাদের ড্রাইভার ছিল, আরিফ ভাই যে গাড়িতে আসে ড্রাইভার ছিল, ড্রাইভার নাকি চিৎকার দিয়ে উঠছে, বলতেছে যে ও মা ব্যথা পাইলাম। এটা বলে সবাই নাকি বাইরে যাচ্ছে, বলছে কি হয়েছে তোমার? দেখতেছে ওর মাথা দিয়ে নাকি রক্ত পড়তেছে, ও বলতেছে কে জানি ঢিল মারলো আমারে, আমার মাথাটা শেষ করে দিছে একবারে। তাড়াতাড়ি ওরে বাসায় মানে ঘরের মধ্যে এনে সবাই মানে ব্যান্ডেজ লাগাই দিতেছে, এবং ওনাদের বাড়ির একজন লোককে বলে ওই আর মানে গাড়ির ড্রাইভারকে নিয়ে হসপিটালে গেছে, মানে যদি কোনো চিকিৎসা করা লাগে, যাই হোক। তো তখন সেই সোহেল মানে উনি বলতেছে ওনার মানে আরিফ ভাইয়ের আব্বাকে এবং সবাইকে বাসা বলতেছে যে আমাদের বাসায় কয়েকদিন ধরে সমস্যা চলতেছে, প্রায় 1 মাসের উপর হবে, যে হঠাৎ করে মানে বাসার মধ্যে ঢিলাঢিলি শুরু করে কে জানি, আর আব্বাকে নাকি প্রায় অনেকেই নাকি বাইরে দেখে, আর দিনে হোক রাতে হোক আব্বাকে নাকি দেখে, কিন্তু আব্বা তো প্রায় 1 মাসের উপর ঘর থেকে বের হয় না এই কারণে। তো আরিফ ভাই বলতেছে যে এটা বলার পর নাকি ওনার বেশ ভয় লাগতেছিল, কারণ উনি বলতেছে যে আমরা তো চাচারা এখন কিছুক্ষণ আগে আসার আগে দেখলাম। তো সেই সোহেল বলতেছে যে হ্যাঁ ঠিকই দেখছিস, এরকম আব্বার নাকি প্রায় অনেকে দেখে, কিন্তু এরপর গিয়ে আর কোনো হদিস পায় না। তো যাই হোক, এটা বলার পর তখন আরিফ ভাইরা ঠিক করে যে না কি সমস্যা এটা সমাধান করেই যাব, এবং ওনার আব্বা আরিফ ভাইয়ের আব্বা বলে যে আমি সমাধান করে এখান থেকে যাবো, ঠিক আছে আমরা থাকি এখানে দেখি কি হয়। তখন আরিফ ভাইয়ের চাচা বলতেছে যে তোরা যে থাকবি
আমি বিগত 1 মাসে এরকম 2-3টা হুজুর আনাইছি, এটার কি সমস্যা এটার সমাধান করতে পারে না। এই দেখ, আমার এখানে গোয়াল ঘরে 4টা গরু ছিল, গত 1 মাসে 4 শুক্রবারে আমার 4টা গরু গায়েব হয়ে গেছে রাত্রেবেলা। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি গরু নাই। এমন যে হবে যে চুরি হয়েছে, চুরি হওয়ার কোনো উপায় নাই। তা গেটে তালা মারা, আমার এখানে বাউন্ডারি সীমানায় সব তার কাটা দেওয়া উপর দিয়ে, সীমানা অনেক বড়, এখান থেকে গরু নিবে কে? এবং যখনই এরকম 2-3টা হুজুর আনছি, সবাই কিছুক্ষণ থেকে কিছু না দেখতে পায় চলে যায় এবং বলে যে বাসার সমস্যা আছে, কিন্তু এটার কোনো সমাধান নাই। তো আমি তোদেরকে বলতাম আগেই, তো বলিনি একটি কারণে, কারণ সর্বশেষ যে হুজুরটা আসে আজ থেকে 1.5 সপ্তাহ আগে, তখন সেই হুজুর যাওয়ার পর আমি একটা স্বপ্ন দেখি। এই স্বপ্নে আমাকে বলতেছে যে তোর যে বাসার সমস্যা কাউকে জানাবি না, নাহলে তোদের সব বংশধর আমি শেষ করব। কিন্তু কে বলতেছে এটা আমি বলতে পারবো না। দেখতেছি একটা মানে মানুষের মতো আকৃতি, কিন্তু চেহারা দেখতে পারে না আমি সেই লোকটার। এবং সে এটাও বলতেছে যে প্রতি সপ্তাহে আমি একটা করে ভোগ নিব, যতদিন পর্যন্ত আমার সমস্যার সমাধান করতে পারবি না। এটা বলার পর আরিফ ভাইয়ের আব্বা ওনারা বলতেছে যে দেখো, এটা এখন কি হইতেছে বুঝতেছি না, একটা ভালো হুজুর দেখানো হতে দরকার। ঠিক আছে, আজকে রাতে আমরা থাকি, দেখি কি হয়। তো সন্ধ্যার পর যখন ওনারা সবাই বাড়ির মধ্যে, তখন হঠাৎ করে নাকি ওনাদের যে বাড়ির টিনের চাল ছিল সেখানে একটা গাছের ডাল ভেঙে পড়লে যেরকম আওয়াজ হয়, এরকম জোরে একটা আওয়াজ হয়েছে। তখন আরিফ ভাইয়ের বড় চাচা বলতেছে যে শুরু হয়ে গেল আমার বাসা তাণ্ডব, এরকম প্রায় সন্ধ্যায় হয়। যাক, তোরা সব অজু করে নে, একটু দোয়া দূরত পর দেখি সব ঠিক হয় নাকি। এরকম নাকি আরিফ ভাই বলে যে আমরা বাড়ির থেকে তো বের হই না, ভিতরে ওয়াশরুম ছিল, আমরা উজু টুজু করে সবাই মানে একটু দোয়া দূর পড়তেছিলাম। তো সেই রাতটা নাকি আরিফ ভাই বলে যে অনেক কষ্টে পার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওনার আব্বা সিদ্ধান্ত নেয় যে তসলিম সাহেবকে ডাক দিবে, কারণ তসলিম সাহেব ওনাদের খুব ঘনিষ্ঠ ছিল। তো এটা ঘটার পর তসলিম সাহেব ওনার ডাকে। তো তসলিম সাহেব সেদিন উনি বলে যে ঠিক আছে, উনি জোহরের পর আসবে। তো জোহরের পর যখন তসলিম সাহেব আসে, উনি ওই শহরের দিকে মানে এসে পড়ে, কারণ ওনাদের সাথে আরিফ ভাইদের ফ্যামিলির সাথে নাকি খুব ভালো একটা সম্পর্ক ছিল না। যাই হোক, তো আসার সঙ্গে সঙ্গে নাকি বাড়িতে ঢুকেই তসলিম সাহেব বলতেছে আরিফ ভাই এবং ওনাদের ফ্যামিলিদেরকে যে এই বাসায় তো সমস্যা আছে, ঢুকেই তো বুঝতে পারতেছে আপনি কিভাবে এতদিন থাকছেন। যাই হোক, উনি পরে সম্পূর্ণ ঘটনা শুনে তো তসলিম ভাই বলে যে দেখেন, এশার নামাজটা আমরা শেষ করি সবাই একসাথে, আর ঘরেই আমরা পুরুষ যারা আছি তারা জামাতি নামাজটা পড়বো, আর ঘরে পুরুষ মহিলা যারা আছে সবাই অজু করা থাকবেন, আর ভয় পাবেন না, কোনো সমস্যা নাই, বাসায় কিছুই হবে না, আমি আছি যেখানে, আল্লাহ দিলে সব সমস্যার সমাধান একটা আমি করেই দিব। তো তারপর উনি নাকি এরকম সবাই তার অজু করে এশার নামাজের পর, এবং বাইরে থেকে কয়েকজন ওনাদের আত্মীয় স্বজন দুঃসম্পর্কে যারা আত্মীয় আছে আরিফ ভাইদের, ওনারা কয়েকজন আসে। তো উঠানে নাকি এরকম একটা মানে আসর বসানো হয়, মহিলারা ছিল ভিতরেই, এবং উঠানে আসরটা বসা এইভাবে যে চারপাশে একটা সীমানার মতো করা হয়, মানে গোল করে বৃত্তাকার সীমানা করা হয়। এবং এটা করার পর তসলিম সাহেব বলেন যে একটু গরম পানির ব্যবস্থা করার জন্য, এবং উনি একটা পাত্রে উনি যেখানে বসেন আসলে একটা গরম পানি একটা সাইডে রাখেন। তো রাখার পর উনি আগে বলেছিলাম যে উনি একটা পয়সা দিয়ে কাজ করেন, তো উনি ওনার পয়সাটা বের করেন এবং একটু আলোর ব্যবস্থা, মানে মোমবাতি দিয়ে একটু আলোর ব্যবস্থা করেন, এখানে কয়েকটা মোমবাতি জ্বালায়। তসলিম সাহেব নাকি অনেকক্ষণ ধরে নাকি উনি আমল করছিলেন এবং জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিলেন, কিছুতেই কিছু হচ্ছিল না। সবাই নাকি তাকায় আছে যে হুজুর কি করে এগুলা। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমল করার পর ওনার যে বন্ধু জিন আছে, মানে তসলিম সাহেবের সাথে যে জিনটা কাজ করতো, সে বন্ধু জিন তসলিম সাহেবের কানে কানে নাকি এসে বলতেছে যে এখনই আসবে হুজুর, অপেক্ষা করেন, এখনই আসবে। কিছুক্ষণের মধ্যে নাকি মানে বাড়ি কিন্তু সীমানা চারদিক দিয়ে আটকানো, 2-3টা কুকুর নাকি ওই আসলে 4-5 দিক ঘিরে মানে ঘিরে আশেপাশে ঘুরতেছিল আর কি। তো ঘুরতেছিল, তো একটা পর্যায়ে কুকুর নাকি 2-3 এরকম একটা আসলে বাইরে বসে যায়, এবং এমনভাবে বসে যায় যে মানে ওরা খুব নিরীহ এরকম ভাবে একটা বসে যায়। তো তসলিম সাহেব সঙ্গে সঙ্গে বলে, মানে আসলের মধ্যে আরো 2-1 যারা ছিল ওদের মধ্যে একজনকে বলতেছে যে আপনারা একটু আমার সামনাসামনি একজন আসেন, যে সাহসী ব্যক্তি, সে আমরা সামনাসামনি একটু বসেন, আপনার উপর জিন হাজির করব, কিন্তু আপনি কোনো ভয় পাবেন না। তো এরকম প্রথমে আসলে এটা ভয় পেয়েছিল, কেউ রাজি হচ্ছিল না। তো অনেক বলার পরে সে সোহেল, মানে এই আরিফ ভাইয়ের চাস্তো ভাই, বলে যে হ্যাঁ আমার উপর আসর করো না, কোনো সমস্যা নাই, আমি আসি, আমি তুমি এরকম আসে। তো কিছুক্ষণের মধ্যে নাকি সোহেল সাহেবের উপর এক জিন ভর করে, এবং সেই জিন যখন ভর করে তখন তসলিম সাহেব প্রথমে এসে নাকি খুব বকাবকি করতেছিল যে আমার কেন ডাকলি তুই এখানে, আর এই ছেলের মানে তুই যার উপর ভর করে আমার আনছিস, আমি তার এমনি শেষ করে দিব, আমি বংশধর কাউরে রাখবো না। তখন তসলিম সাহেব বলতেছে তোর কি সমস্যা হয়েছে বলতো আমাকে। তখন সেই জিন যে তো সোহেল ভাইয়ের উপর ভর করছিল, সে বলতেছে যে এই বাড়ির লোকরা প্রত্যেকটা খারাপ, একটাও আমি ছাড়বো না,
সবগুলোর আমি শেষ করব। শুধু ওরা বেশি নামাজ কালাম পরে দেখে আমাদের কিছু করতে পারি না। তখন সেই তসলিম সাহেব বলছে, কি করছে আমাকে সম্পূর্ণ ঘটনা খুলে বল, আমি তোর সমাধান করবো, তোরে মুক্তি দিব, কোনো সমস্যা নেই, নাহলে কিন্তু আমি তোর খবর করে ছাড়বো। তো সেই জিনটা নাকি কিছু বলতেছিল না। তো তসলিম সাহেব যে ওনার যে পয়সাটা আছে সেই পয়সাটাকে একটা মোমবাতির উপরে আগুনের উপর ধরছে। তখন সে কুকুরগুলা যেগুলো চারপাশে বসা ছিল তারা নাকি ঘেউ ঘেউ মানে করা শুরু করছে, খুব ডাকাডাকি শুরু করছে। এবং যে জিনটা ভর করছিল সৈয়দ সাহেবের উপর, সে বলতেছে, থামা থামা থামা, তুই আগুন থেকে সরা, আমি সব বলতেছি। তখন সেই জিনটা বলতেছে যে আমি তোদের মত, আমি বলতেছে যে আমি এরকম কোনো ভালো জিন না, আমি একটা বদ জিন, আমি এখানে ক্ষতি করতে আসছি, কিন্তু তোরা তো আমার মনে থাকতে দিবি না। তখন সেই জিন বলতেছে যে এদের পূর্ব বংশ যারা ছিল তখন এরকম আমি ঘরে এখানে আশ্রয় নিয়েছিলাম, এখানে একটা বড় গাছ ছিল, এখানে আশ্রয় নিয়েছিলাম এই ঘরের পাশেই। তো তখন আমাকে একটা আলেম দিয়ে একটা বোতল বন্দি করছিল, বোতল বন্দি করে যে তোদের বাড়ির পাশে যে মসজিদটা আছে, এটা মসজিদের পিছনে মাটিতে চাপা দিয়ে রাখছিলাম সেই বোতলটা। তো এই সোহেল সেই কয়েকদিন আগে, মাসখানেক আগে মসজিদের পাশে মানে মাটি খুঁড়তেছিল কোদাল দিয়ে কোনো একটা কাজে, তখন সেই বোতলটার মধ্যে বাড়ি দেয় এবং বোতলটা ফেটে যায়। তখন আমি এই বোতল থেকে বের হয়ে যাই এবং আমি যখন বোতল আমাকে বন্দি করছিল তখন আমি একটা প্রতিজ্ঞা করছিলাম, যেই মানুষ জাতি আমাকে বোতল বন্দি করছে, এই বোতল থেকে যদি আমি কখনো বের হই, যেই আমার বোতল থেকে বের করে তারে আমি শেষ করবো এবং তার পরিবারে শেষ করব। এবং তারপর থেকে এই পরিবারে আমি ধরছি এবং সোহেল আমার প্রথম টার্গেট। শুধু ছেলেগুলো এখানকার নামাজ, মানে পুরুষ লোকগুলো সবাই এখানে নামাজ পড়ে দেখে আমি কারো কিছু করতে পারি না। এবং আমি বিভিন্ন রূপ দিয়ে সবসময় বাইরে ঘোরাফেরা করি, মানে বলতেছে যে আরিফ ভাইয়ের পরে যারা রূপ নিয়ে বিভিন্ন রূপ নিয়ে বাইরে ঘোরাফেরা করে। তো তখন তসলিম সাহেব বলতেছে যে তুই অনেক বেড়ে গেছিস, তোর আবার বোতল বন্দি করবো, সেই সময় এসে পড়ছে, তুই এখান থেকে আর বেরোতে পারবি না, এই যে গোল বৃত্তের মধ্যে ঢুকে গেলে তুই এখান থেকে বেরোতে পারবি না, তুই এখন কিভাবে সমাধান চাস সেটা বল। সেই বদিন বলতেছে যে আমি প্রতি শুক্রবার একটা করে ভোগ নেই এবং 4টা গরু আমি এখান থেকে নিছি এবং আমি আরো নিব, এই ভোগ আমার শেষ হবে না। যখন অনেকক্ষণ ধরে এরকম বলতেছে, তো তসলিম সাহেব বলতেছে তোর যে সমস্যার সমাধান আমি করতেছি দাঁড়া। তো পাশে যে ওই যে গরম পানি আগে রাখছিল, সেই গরম পানির মধ্যে পয়সাটা রাখে এবং রাখার পর অনেকক্ষণ ধরে তসলিম সাহেব নামাজ ছিল আর জোরে জোরে নাকি আমল করতেছিল। একটা পর্যায়ে নাকি সেই বদজিনটা বলতেছে, অনেক হয়েছে, আমার আর কষ্ট দিস না, আমি এখান থেকে চলে যাবো, কিন্তু আমার একটা থাকার ব্যবস্থা করে দে। তখন তসলিম সাহেব পয়সাটা নাকি উঠায় বলতেছে যে ঠিক আছে, তোকে আমি থাকার ব্যবস্থা করে দিব, কিন্তু এটা এখানে না, তোকে আমি একটা ঠিকানা দিব, তুই সেখানে গিয়ে থাকবি, এখন কখনো এখান থেকে আসতে পারবি না, এবং এর জন্য আমার যে বন্ধু জিন আছে তোকে সাহায্য করবে। তখন নাকি তসলিম সাহেব চোখ বন্ধ করে নাকি কি কথা বলতেছিল আরিফ ভাই যেটা বলে। তখন তসলিম সাহেব বলে যে ঠিক আছে, বন্ধু জিন তোকে নিয়ে যাচ্ছে এখনই। তো সঙ্গে সঙ্গে নাকি সোহেল ভাই ওনার উপর যে জিন আসর করছিল, আস্তে নাকি উনি ঢোলে, মানে একটু মানে ঘুমানো, বসা অবস্থা থাকলে সময় ঝিমে পড়ে গেলে যেরকম এরকম পড়ে যাচ্ছিল। এবং যে চারপাশে সীমানে কুকুরগুলা ছিল, কুকুরগুলা নাকি এক দৌড়ে, মানে বাড়ির একটা সাইড নাকি অন্ধকার ছিল সেখানে চলে যায়, আর দেখা যায় না। তখন তসলিম সাহেব বলে যে যাক, আমি বিদায় জানাতে পারছি। তো এটা বলার পর আরিফ ভাইয়ের আব্বা এবং চাচারা বলতেছে যেখান থেকে জিন গেছে সমস্যার সমাধান হয়েছে। তখন তসলিম সাহেব বললে অবশ্যই হয়েছে, আমার বন্ধুদিন যে আছে সে নিয়ে গেছে, আর এই বড়দিন এখানে কখন আসবে না। এটা বলার পর সেই তসলিম সাহেব নাকি সেই রাতেই আরিফ ভাইদের ওই বাড়ির চারপাশে বন্ধ করে দেয় এবং তারপর ওনাদের ওই বাড়িতে আর কোনো একটা সমস্যা হয় না এবং বেশ কয়েক বছর ওনারা এখানে ছিল। তারপর ওনারা নাকি এই জায়গা বিক্রি করে দিয়ে আশেপাশে